Hello and welcome everyone. Fine. So hopefully সবাই যুক্ত হয়ে যাবা। সো আজকে আমাদের ভেক্টরের উপরে মোট 7 নাম্বার ক্লাস। সো এর আগে আমরা 6টা করেছি, এর উপরে আরো ক্লাস লাগবে। আজকে ক্লাসের পরে আরো একটা ক্লাস হবে। ওকে, আচ্ছা, তো সবাই যুক্ত হয়ে গেলে আমরা ক্লাসটা শুরু করে ফেলতে পারি। ডেফিনেটলি তোমরা ভালো আছো, কে কেমন আছো, কোথায় আছো একটু বলতে পারো। আচ্ছা, ওকে, অল সেট। ওকে, আচ্ছা, এই যে আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হইছো। সানিয়া, ওয়ালাইকুম আসসালাম। রিদম যুক্ত হইছো। আচ্ছা, হিমেল, আমি ভালো আছি, তুমি কেমন আছো হিমেল? লাবিব, ওয়ালাইকুম আসসালাম। জয়, ওয়ালাইকুম আসসালাম। আমার অবস্থা ভালো। উইলিয়াম জ্যাক, কি অবস্থা তোমার? তুমি মনে হয় কোনো একটা পোস্টে তোমার সঙ্গে কমেন্টে কথা হচ্ছিল। আফনান, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তোমরাও নিশ্চয়ই ভালো আছো। বৈরাগী যুক্ত হয়ে গেছো। আচ্ছা, তুমি কেমন আছো বৈরাগী? বাকি বিল্লাও চলে আসছো। তোমরা রেগুলার ক্লাস করো, গুড, ভেরি গুড। তৌসিফ হোসেন, ওয়ালাইকুম আসসালাম। তারপর রুকু যুক্ত হইছো। তো সবাই যুক্ত হতে থাকো। এবার মমিন যুক্ত হইছো। তাহলে চলো আমরা আস্তে আস্তে করে ক্লাসটা শুরু করি, তাই না? আচ্ছা, সো আজকে আমাদের ভেক্টরের 7 নাম্বার ক্লাস। এর আগে আমরা 6টা ক্লাস করছি। সো শেষ না হওয়া পর্যন্ত আমাদের ক্লাস চলবেই। ভেক্টরের উপরে আরো একটা ক্লাস লাগবে আজকের পরে। সো আজকে যে পার্টটা আমরা পড়বো সেটা হচ্ছে ভেক্টর বিয়োগ এবং আপেক্ষিক বেগ। আজকে আমরা পড়বো ভেক্টর বিয়োগ বা আপেক্ষিক বেগ। এই অঙ্কটা ভেক্টর বিয়োগের একটা অঙ্ক। তো এটা করার আগে আমরা চলো আগে আপেক্ষিক বেগটা পড়ে নিই, আর ভেক্টর বিয়োগটা আগে দেখে নিই থিওরিটা, তারপরে আমরা ওই অঙ্কগুলি করব। ওকে, আচ্ছা, সো ভেক্টর বিয়োগ, আমরা এটাকে ভেক্টর যোগ করা শিখছি, ভেক্টরের গুণন শিখছি। আমরা এখন ভেক্টর বিয়োগ কিভাবে করে সেই জিনিসগুলো একটু দেখে নিই। ওকে, আচ্ছা, ফাইন। লেটস সে পি একটা ভেক্টর, কিউ আর একটা ভেক্টর, এবং আমরা চাই পি নামক ভেক্টর থেকে কিউ নামক ভেক্টরকে বিয়োগ করতে। এটাই হচ্ছে ভেক্টরের বিয়োগফল। এখন বিয়োগফল অবশ্যই দুইটা ভেক্টরের বিয়োগফলে একটা ভেক্টর হবে। সো এটা হচ্ছে সেই ভেক্টরটা আর, যেটা এই দুইটা ভেক্টরের বিয়োগফল বোঝাচ্ছে। এখন এই জিনিসটাকে আমরা অন্যভাবে একটু লিখতে পারি। ফার্স্ট থিং ফার্স্ট, এটাকে আমরা এইভাবে লিখতে পারবো যে পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর, তাই না? এভাবে তো লেখা যায়। ওকে, এখন আমরা এটা জানি যে এই যে মাইনাস কিউ ভেক্টর যেটা, এটা দ্বারা বোঝায় অপোজিট ভেক্টর। এই যে মাইনাস কিউ ভেক্টর যেটা দেখতে পাচ্ছ, মাইনাস কিউ ভেক্টর, এটা হচ্ছে গিয়ে কিউ এর অপোজিট ভেক্টর। তাহলে এটাকে আমরা বলতে পারবো কিউ অপোজিট। এটা হচ্ছে কিউ অপোজিট ভেক্টর। তাহলে দেখতেছো কিউ এর অপোজিট ভেক্টরকে পি এর সঙ্গে যোগ করাই দিলেই কিন্তু আমাদের ভেক্টরটা বিয়োগ হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে এটাকে এভাবে লিখতে পারবো যে আর ইকুয়ালস পি ভেক্টর প্লাস কিউ অপোজিট ভেক্টর। এখন ভেক্টর যোগ করা তো আমরা সবাই জানি, ভেক্টর যোগ করাটা কোয়াইট সিম্পল। সামান্তরিক নিয়মে আমরা যোগ করা শিখছি, নানা রকম নিয়মে যোগ করা শিখছি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি ভেক্টর বিয়োগ আসলে স্পেশাল তেমন কিছু না, অনলি ভেক্টর যোগ করা। দুইটা ভেক্টরকে যোগ করতে হবে। এখন যাকে যোগ করব সেটা বেসিক্যালি একটা অপোজিট ভেক্টর। মানে সোজা কথা, পি ভেক্টর থেকে যে ভেক্টরকে আমরা বিয়োগ করব সেই ভেক্টরের অপোজিট ভেক্টর নিয়ে যোগ করে দিলেই আমরা পেয়ে যাব ভেক্টরের বিয়োগফল। এখন যেটা আমাদের জানতে হবে একটা অপোজিট ভেক্টর কিভাবে নির্ণয় করে। ওকে, আচ্ছা, তাহলে এটা তো সবাই বুঝতেই পারতেছো যে লেটস সে এটা একটা কিউ ভেক্টর, আমরা চাই এটার অপোজিট ভেক্টর নির্ণয় করতে। সেটার অপোজিট নির্ণয় করার জন্য সিম্পলি জাস্ট ওই ভেক্টরটাকে 180 ডিগ্রি ঘুরাই দিতে হবে। তাহলে দেখো এটা ছিল ওই দিকে, ওটার 180 ডিগ্রি আমরা ঘুরাই ফেলছি। 180 ডিগ্রি যখন ঘুরাই দিব তখন যে ভেক্টরটি আমরা পাবো সেই ভেক্টরটাই হবে হচ্ছে কিউ এর অপোজিট ভেক্টর। তার মানে আমরা বুঝতেছি যে ভেক্টরটাকে আমাদের বিয়োগ করতে হবে ওই ভেক্টরটাকে ঘুরাই দিয়ে যোগ করে দিতে হবে। ঘুরাই দিয়ে যোগ করলে ভেক্টর বিয়োগ হয়ে যাবে। তাহলে চলো আমরা জিনিসটা একটু দেখি। ওকে, আচ্ছা, লেটস সে এটা একটা ভেক্টর, যেই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর। দেন এইটার একটা ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। এখন আমরা চাই এই পি ভেক্টর থেকে কিউ ভেক্টর বিয়োগ করতে, এবং বলা আছে এই দুইটার মাঝের যে কোণটা
সেইটা হবে, ধরলাম আমরা, সেটা হবে আলফা, দুইটা ভেক্টরের মাঝের কোণ আলফা। ওকে, আচ্ছা এইবার আমরা যেটা করতেছি সেটা হচ্ছে পি থেকে কিউ কে বিয়োগ করতেছি, তাহলে যারা বিয়োগ করবো তারে ঘুরায় নিয়ে যোগ করব। তাহলে বুঝতেছি এইটা হচ্ছে কিউ, এটারে ঘুরায় দিব, এটারে ঘুরাই দিলে 180 ডিগ্রি ঘুরানো মানে কি, এটা জাস্ট অপোজিট এই দিকে নিয়ে আসবো। তাহলে দেখো আমরা যেটা পাইলাম এবার সেটা হচ্ছে গিয়ে কিউ অপোজিট ভেক্টর, আমরা অপোজিট ভেক্টরটা পেয়ে গেছি। এই অপোজিট ভেক্টরকে যোগ করে দিতে হবে পি এর সঙ্গে, তার মানে এই যে হচ্ছে পি আর এইদিকে অপোজিট, এই দুটাকে যোগ করে দিব। এই দুটাকে যদি যোগ করে দেই তাহলে বুঝতেছো এইরকম হচ্ছে গিয়ে একটা সামান্তরিক হবে পি এবং অপোজিট কিউ মিলে। এদের যদি যোগফল বের করি এটা হবে এই সামান্তরিকের কর্ণ, যেটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হবে ওদের বিয়োগফল আর ভেক্টর। ক্লিয়ার? ফাইন। এবার দেখো আর এর মান নির্ণয় করব, বাট এবার যাদেরকে যোগ করছি পি এর সঙ্গে কিউ অপোজিট যোগ করতেছি, এদের মাঝের কোণ কিন্তু এখন এইটা, তাই না? পি এবং কিউ অপোজিটের মাঝের কোণ এইটা, এই কোণটা কত হবে? এই কোণটা হবে 180 মাইনাস আলফা, এই কোণটা হচ্ছে 180 মাইনাস আলফা। দেখেই বুঝতেছো উপরটা আলফা হইলে নিচেরটা 180 মাইনাস আলফা। তাহলে এবার আর নির্ণয় করার যে সূত্র, সামান্তরিক সূত্র অনুযায়ী আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ অপোজিট। কিউ অপোজিটের মান কিন্তু কিউ এরই সমান, কিউ অপোজিটের মান তো ওই কিউ এর মান 5 হলে এটার মান 5, তার মানে ওই কিউ এর স্কয়ার প্লাস 2 পি কিউ কস, যাদের যোগ করছি তাদের মাঝের কোণ, তাদের মাঝের কোণ 180 মাইনাস আলফা, আর এই আলফা হচ্ছে বেসিক্যালি পি কিউ এর মাঝের কোণ। তাইলে এটা হবে 180 মাইনাস আলফা। নিশ্চয়ই সবাই এটা আমরা বুঝে গেছি। জাস্ট কারেকশনটা কোন জায়গায়, জাস্ট আমাদের মাথায় এটা রাখতে হবে যে যখন আমরা ভেক্টর বিয়োগ করছি তখন এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল নিব হচ্ছে গিয়ে নর্মাল যে অ্যাঙ্গেল সেটা না, 180 থেকে বিয়োগ করলে যেটা, কারণ দেখতেছে যে অপোজিটে নেওয়ার পরে এই দুজনকে যোগ করছি, তার মানে এই কোণটা 180 মাইনাস আলফা গেল একটা। এবার আর এর দিকও নির্ণয় করতে হবে। লেটস আমরা পি এর সঙ্গে আর এর দিক আর নির্ণয় করতেছি, বিয়োগফল তো একটা ভেক্টর। তাহলে tan থিটা সূত্র অনুযায়ী tan থিটা ইকুয়ালস টু কার সঙ্গে কোণ? পি এর সঙ্গে কোণ। তাহলে কোণায় এখানে থাকবে পি, উপরে যাবে কিউ সাইন, এবার তো মাঝের কোণ 180 মাইনাস আলফা, দ্যাট মিন্স সাইন 180 মাইনাস আলফা, নিচে হবে কিউ কস 180 মাইনাস আলফা। ওকে, আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল সূত্রগুলো হবে। ওকে, তাহলে বিয়োগ করা সিম্পলি ভেক্টর যোগ করার মতোই একটা ব্যাপার। জাস্ট যখন আমরা কোণ নিচ্ছি, কোণের অংশটা আমরা নিচ্ছি হচ্ছে 180 মাইনাস আলফা, দেখতেছো মধ্যবর্তী কোণ যেটা সেইটা জাস্ট আমরা 180 মাইনাস আলফা নিচ্ছি। ওকে, তো দ্যাটস ইট। ভেক্টর বিয়োগ করা আমরা সবাই নিশ্চয়ই বুঝে ফেলছি যে কিভাবে করে দুটি ভেক্টরকে আমরা বিয়োগ করে ফেলতে পারি। এটা গেল। আচ্ছা ফাইন। সাকিব মাহমুদ বলছে আমি অনলাইনে পড়ার কারণে আমার কলেজের স্যার আমার সাথে অনেক ঝামেলা করে, বিষয়টা খুবই হাস্যকর। আসলেই হাস্যকর, তাই না? আসলেই এই জন্য করে, এটা ঠিক না। আসলে টিচারদের এরকম করা অবশ্যই উচিত না। যদি এরকম হয়ে থাকে তাহলে খুব খারাপ। তোমার পড়ার কনসেপ্ট জানা দরকার, এগুলো জানলে তুমি আসলে কলেজে কিরকম করবো আমি জানি না, বাট কলেজে ভালোই করবা, নাম্বার দিলে তো পেয়ে যাওয়া। এইচএসসি পাশাপাশি অ্যাডমিশন টেস্ট এইসব জায়গাতে লাগবে তোমার জিনিসটা জানা, বেশি মতো পারা, যেখান থেকে তুমি শিখবো ওখান থেকে তুমি শিখো, ইজি। এটা আমরা সবাই বুঝে গেছি ভেক্টর কেন বিয়োগ করে। এবার চলো আমরা ভেক্টর বিয়োগের একটা অঙ্ক দেখি। এটা একটা ভেক্টর বিয়োগের স্ট্যান্ডার্ড ম্যাথ। দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে এটা একটা বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরতেছে, দেখতেছো এই যে একটা বৃত্ত, এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, আর এটা সি বিন্দু। এই বৃত্তাকার পথে কোন একটা বস্তু ঘুরতেছে। বলেছে বৃত্তাকার পথে 5 মিটার পার সেকেন্ড সম দ্রুতিতে, মানে দ্রুতি সমান তাদের। দ্রুতি মানে তো আসলে স্কেলার রাশি, বেগ মানে হচ্ছে ভেক্টর রাশি। দ্রুতি মানে স্পিড, বেগ হচ্ছে ভেলোসিটি। ফাইন। ঘুরলে প্রথম কোশ্চেন, এ থেকে বিতে গেলে বেগের পরিবর্তন কত? মানে ঘুরতে ঘুরতে এ থেকে ঘুরে যদি বিতে আসে তাহলে বেগের পরিবর্তন কত? বেগ একটা ভেক্টর রাশি, ডেফিনেটলি এখানে বেগের পরিবর্তন হইছে। কেমনে হইছে ওই জিনিসটা একটু দেখো। প্রথমটা, এটা হচ্ছে আমাদের ওই বৃত্তটা, এবং এটা বুঝতে পারতেছো এইটা এ বিন্দু, আর এটা হচ্ছে মাঝামাঝি বিন্দু যেটা বি বিন্দু, এবং এদের মাঝের কোণ কত? 90 ডিগ্রি। এখন যখন এতে ছিল আমরা জানি যে কোনো বিন্দুতে
বেগের মান হবে, বেগের দিক হবে স্পর্শক বরাবর। তাহলে এই দিক ছিল, আর যখন বিতে আসছে তখন বেগ কিন্তু এদিকে হয়ে গেছে। সবাই নিশ্চয়ই এটা বুঝতে পারছি যে এই জায়গাতে বেগ ভি অফ এ, এ বিন্দুতে বেগ মান কত? এটার মান 5। দেখো 5 দুটিতে ঘুরতেছে, দুটি 5, বাট এইটার দিক স্পর্শক বরাবর দিকে। যখন সে ঘুরে এ থেকে বিতে আসছে তখন দেখো এই পথটা সে ঘুরে আসছে, এখন যে বেগটা সেই বেগের মান 5ই থাকবে, বাট দিক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা ছিল আনুভূমিক, এটা লম্ব হয়ে গেছে, মানে ভেক্টর চেঞ্জ হয়ে গেছে। ওকে, দিক চেঞ্জ হলেও তো ভেক্টর চেঞ্জ হয়, মান এক থাকলো বা দিক যদি পরিবর্তন হয় তাহলে ভেক্টর চেঞ্জ হয়ে গেল। ফাইন, তাহলে আমাদের চাইছে পরিবর্তনটা কত। তাহলে ডেল ভি কষ্ট কত হবে? এখন আসছে বি বিন্দুতে, বি বিন্দুর বেগের মান মাইনাস এ বিন্দুর বেগের মান, এই দুইটা ভেক্টরের বিয়োগফল করে দিলেই তো আমরা পেয়ে যাচ্ছি ওদের পরিবর্তনটা কত। সবাই নিশ্চয়ই বুঝে গেছো, তাই না? খুব সিম্পল ব্যাপার। এখন এখানে আমাদের যেটা করতে হবে, ভেক্টর বিয়োগ করতে হবে। আর ভেক্টর বিয়োগ করার ব্যাপারটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে যাকে বিয়োগ করতে হবে তাকে ঘুরায় দিয়ে যোগ করে দিতে হবে। তাহলে আমাদের এই এ ভেক্টরকে যেহেতু বিয়োগ করতে হবে, তাহলে এ ভেক্টরকে ঘুরায় দিয়ে যোগ করে দিব, দ্যাটস ইট। এখন এ ভেক্টর আর বি ভেক্টর দুইটা বিন্দুতে আছে, এদেরকে একত্রে করা যাবে? অবশ্যই যাবে। আমরা এই লটা সবাই জানি, একটা ভেক্টরকে চাইলে তল বরাবর সহায় অন্য জায়গায় লেখা যায়, দিক এবং মান ঠিক রেখে। তাহলে এইখানে আমি নিয়ে আসলাম, দেখতেছ যে এইটার দিক মান কিন্তু একই রকম আছে, এইটাই ভি অফ এ, যেটা 5 সমান এবং সমান্তরাল, এদিকে নিয়ে আসছি। এখন এটাকে তো বিয়োগ করবে, যদি এটাকে ঘুরাই দিব, তাহলে এটাকে যদি ঘুরাই দেই তাহলে এই দিকে চলে আসবে। নিশ্চয়ই বুঝতেছে, এটাকে ঘুরাই দিলে এই দিকে চলে আসবে। তাহলে এটা হচ্ছে বি অফ এ, ঘুরাই দিয়ে তাকে বি এর সঙ্গে যোগ করাই দিব, এবং সেটা যদি করাই ফেলি তাহলে এই যে এই দুজনের মাঝ বরাবর এখানটাতে আসবে হচ্ছে আমাদের বিয়োগফলটা, এটাই আমাদের ডেল ভি বিয়োগফল। দেখো এটাকে ঘুরাইয়া এটার সঙ্গে যোগ করাইলে এই সমান্তরিকের কর্ণ। দুইটারই মান আমরা জানি, দুইটারই মান 5। মাঝের কোণ কত? আগে ওদের মাঝের কোণ ছিল 90, এবার 180 থেকে 90 বিয়োগ করলে এই কোণটা পাবো, এবং এই কোণটা 180 মাইনাস 90, মানে বুঝতেছো 80 মাইনাস 90 হুইচ ইজ 90। তার মানে এখনো তাদের মাঝের কোণ 90 আছে। তাহলে এবার যখন আমরা যোগ করাবো, নিশ্চয়ই বুঝতেছি দুইটার মাঝের কোণ 90 থাকলে এভাবে যোগ করা যাবে √5 এর স্কয়ার প্লাস 5 এর স্কয়ার প্লাস 2 ইন্টু 5.5 cos 90। cos 90 না লিখলেও চলতো, cos 90 পড়ে যাবে, এটা শূন্য। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 5√2 মিটার পার সেকেন্ড। বেগের পরিবর্তনটা এতটুকু, জাস্ট পরিবর্তনের মান চাইছে, সেখান থেকে আমরা পরিবর্তনের মানটাও বের করে ফেললাম। এইটাই হবে এখানে এ থেকে বিতে আসলে বেগের পরিবর্তন, মানে পরিবর্তন এ থেকে বিতে। সে বুঝতেছে এ থেকে বিতে পরিবর্তন, বা পরিবর্তন যদি হয় মানে এখন আসছে কোথায়? এখন আসছে বি বিন্দুতে, আর আসছে কোন বিন্দু থেকে? এ বিন্দু থেকে। মানে এ থেকে বিতে গেলে পরিবর্তন কত, এটা বের করতে পারছি। গেল একটা অঙ্ক। ফাইন, এরপর এর পরের অঙ্কে যেটা বলছে, পরের অঙ্কে দেখতেছো এ হতে সিতে বেগের পরিবর্তন কত। এবার এ বিন্দু থেকে ঘুরে সি বিন্দুতে চলে আসছে। তাহলে চিত্রটা দেখতে এরকম হবে। দেখো এটা হচ্ছে আমাদের ওই ফিল্ডটা, যখন এ বিন্দুতে ছিল, এটা এই বিন্দু, ভেক্টরটা ছিল এই দিকে, ভ্যালু ছিল ভি অফ এ ইকুয়ালস টু 5। দেন ঘুরে সিতে চলে আসছে, সি একদম নিচের এই বিন্দুটা, তাহলে এই দিকে চলে আসছে। তাহলে ভি অফ সি, এটা আমাদের সি বিন্দু, সেটার মানও তো 5ই আছে। বাট দেখো ঘুরে আসছে, এখানে এই স্পর্শক বরাবর, এখানে ওই স্পর্শক বরাবর, যেহেতু সে এইভাবে করে ঘুরছে। পরিবর্তন যখন বের করব, সিতে আসছে বি থেকে, তাহলে বুঝতেছো সিতে পৌঁছাইছে, কোত্থেকে আসছে? বি থেকে আসছে, এ থেকে আসছে, এ থেকে সিতে গেছে। তাহলে এইভাবে লেখা যাবে সিতে আসছে এ থেকে, তার মানে এখন আছে সি বিন্দুতে, আগে ছিল এ বিন্দুতে, তাহলে এদের বিয়োগফল, এটাই হচ্ছে পরিবর্তন। একই কাজ করবো, যারা বিয়োগ করবো তারা এখানে সরাই আনা যোগ করে দিব। তাহলে বুঝতেই পারতেছো বিয়োগটা করবো হচ্ছে আমরা এইটাকে সরাই আনলাম এখানে, টানাই যাবে মান এবং দিক ঠিক রেখে। তাহলে এটাই হচ্ছে ভি অফ এ, যেটা হচ্ছে 5। এবার এটাই ঘুরাই দিব, যেহেতু বিয়োগ করতে হবে, তাহলে ওরেই যদি ঘুরাই দিই তাহলে এটা এই দিকে চলে আসবে। দেখো এটা চলে আসবে এই দিকে, এই যে এই বরাবর চলে আসবে। তাহলে ঘুরাই দিলে এই দিক বরাবর যে ভ্যালুটা আসবে, ভ্যালুটা থাকবে 5ই, তো দুটোই 5, একই দিক বরাবর আছে। দেখো ঘুরানোর পর ওদের মাঝের অ্যাঙ্গেল কত? 0 হয়ে গেছে, দুটো একই দিকে আছে, মানে যোগ করে দিলেই হয়। তার মানে আনসার হবে 5 + 5 10।
কেমনে হবে বুঝতেছ? ওই যে এখানে যদি আমি cos 0 ডিগ্রি বসাইতাম, cos 0 ডিগ্রি বসাইলে আসতো এই 10। ওকে ফাইন, তাহলে আমরা বুঝলাম যে এ থেকে যদি সিতে যায় তাহলে এতটুকুই হবে হচ্ছে আমাদের বেগের পরিবর্তনের মান। হোপফুলি সবাই ক্লিয়ার হয়ে গেছো, তাই না? তো ভেক্টর বিয়োগের একটা সুন্দর অঙ্ক আমরা দেখলাম যে ভেক্টর যদি থাকে কতগুলা, তাদেরকে কিভাবে বিয়োগ করা যায়। কাজ খুবই সিম্পল, জাস্ট অ্যাঙ্গেলটা ফিক্সড করে নিলেই আমরা যে কোনো ভেক্টরের বিয়োগফলটা বের করতে পারবো। ওকে এক্স্যাক্টলি, এই যে হোরাইরা, তারপরে রুদ্র, জয়, এরা সবাই আনসার দিছো, সবগুলো পারছো, বৈরাগীও আনসার দিছো। হ্যাঁ উইলিয়াম জ্যাক, তোমার নাম হচ্ছে স্পন্দন। ফাইন। 120 ডিগ্রি কৌণিক সরণের বেগের পরিবর্তন ওই ম্যাথের মধ্যবর্তী কোণ নির্ণয় নিয়ে ঝামেলা হয় ভাই। 120 ডিগ্রি কৌণিক সরণে, ও আচ্ছা ক্লিয়ার, গুড। 120 ডিগ্রিতে কেন ঝামেলা হবে? ব্যাপারটা খুব সিম্পল। 120 ডিগ্রি হইলে আমরা আলফা ভ্যালু ধরবো 180 মানে 120 মানে 60 ডিগ্রি। ওকে আচ্ছা, তাহলে চলো আমরা আর একটু সামনে আগায় যাই। ওকে আচ্ছা, তো এইবার আমরা যেটা দেখবো আপেক্ষিক বেগের একটা অংশ আমরা একটু দেখে ফেলবো, এরপরে ভেক্টর বিয়োগের অ্যাপ্লিকেশনই হচ্ছে কি আপেক্ষিক বেগ। তো বিয়োগ তো দেখলাম, এইটাই কাজে লাগবে আমাদের যে কোনো বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয়। দেখো এটা খুব সহজে আমরা সবাই ধরে ফেলবো। আপেক্ষিক বেগ নির্ণয়ের অঙ্কগুলো ইউজুয়ালি অনেকের কাছে অনেক কঠিন লাগে, বাট আমরা জিনিসটাকে খুব সুন্দর মতো গুছায় রাখবো। আমাদের কাছে এই অঙ্কগুলো আরো বেশি মজার লাগবে, অনেক বেশি ইজি লাগবে ইনশাল্লাহ। ওকে তো দেখো ফাইন, আপেক্ষিক বেগ বলতে কি বোঝায়? একজনের সাপেক্ষে আর একজনের বেগ। লেটস সে যদি বলা হয় ভি অফ এবি, ভি অফ এবি, এই কথাটার মানে কি? এ এর বেগ বি এর সাপেক্ষে। এই কথাটার মানে হচ্ছে যে আগে আছে তার বেগ, এ এর বেগ বি এর সাপেক্ষে, এ এর বেগ বি এর সাপেক্ষে, মানে বি এর কাছে এর বেগ কত মনে হবে? যার সাপেক্ষে তার কাছে। তাহলে এটাকে খুব সিম্পলি বোঝানো যাচ্ছে, সেটা হচ্ছে যার সাপেক্ষে তারে আমরা কি করে দিব? বিয়োগ করে দিব। যেমন যদি বলা হয় তোমার কাছে 10 টাকা আছে, তোমার ফ্রেন্ডের কাছে 12 টাকা আছে, তাহলে তোমার সাপেক্ষে তোমার ফ্রেন্ডের কাছে কয় টাকা আছে? 12 মাইনাস 10, তোমারটা বিয়োগ করে দিতা, তাহলেই তোমার সাপেক্ষে তোমার ফ্রেন্ডের কাছে 2 টাকা। তো এই বেগের ব্যাপারটা এরকম যে এ এর বেগ হচ্ছে ভি অফ এ, আর বি এর বেগ মনে করো ভি অফ বি। তাহলে বি এর সাপেক্ষে, যেহেতু বলেছে বি এর সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে তারে আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব বি এর সাপেক্ষে এর বেগ কত। এখন তো এটা কোয়াইট কমন সেন্স, এটা বুঝেই গেছি। ভেক্টর বিয়োগ তো আমরা পারি, বেগ যেহেতু ভেক্টর রাশি, তাহলে আমরা বুঝতেছি এই অঙ্ক আমরা পারবো। যার সাপেক্ষে বলবে তার সাপেক্ষে তাকে জাস্ট বিয়োগ করে দিব, যার সাপেক্ষে বলা থাকবে সেটাকে সিম্পলি আমরা বিয়োগ করে দিব, তাইলেই আমাদের কাজ হয়ে যাবে। আর ভেক্টর বিয়োগ কেমনে করতে হয় কিছুক্ষণ আগে আমরা শিখছি। ওকে ফাইন, তাহলে এর উপরে আমাদের অনেকগুলো অঙ্ক আছে, আমরা এক এক করে প্রত্যেকটা অঙ্কের ভিতর দিয়ে যাব ভেক্টর বিয়োগের। ওকে আচ্ছা দেখো, এই তো এবার আসো, এটা করার আগে আমরা একটা অঙ্ক জাস্ট এখানে এক্সাম্পল হিসেবে করে রাখি প্র্যাকটিসের জন্য, ওই অঙ্কে ঢোকার জন্য। খুব সহজ একটা অঙ্ক ধরলাম, আমাদের জানা আছে উত্তর দিকটা হচ্ছে উত্তর, উপরের দিকটা উত্তর, এটা দক্ষিণ, ডান সাইডে পূর্ব, তাইলে এটা পশ্চিম। বলে দিলে একটা বাস পূর্ব দিকে যাচ্ছে, এটা বলেছে একটা বাস পূর্ব দিকে যাচ্ছে, এটা পূর্ব দিক, এদিকে একটা বাস যাচ্ছে। আরেকটা বাস, এদিকে একটা বাস যাচ্ছে, বাসের বেগ লেটছে 3 মিটার পার সেকেন্ড। আরেকটা বাস উত্তর দিকে যাচ্ছে, এটা হচ্ছে উত্তর, এবং এটা বলে দিল আরেকটা বাস না, একটা গাড়ি যাচ্ছে, এবং এইটার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এখন আমাদের কাছে জানতে চাইলো বাসের সাপেক্ষে গাড়ির বেগ কত। বললো যে বাসের সাপেক্ষে, বাসের সাপেক্ষে, বাসের সাপেক্ষে গাড়ির বেগ কত, বা এইভাবে বলতে পারে বাস চালকের কাছে গাড়ির বেগ কত মনে হবে, সেটাই মানে বাসের সাপেক্ষে। তাহলে আমরা জানি যার সাপেক্ষে তারে বিয়োগ করতে হয়, যেহেতু বাসের সাপেক্ষে তাহলে বাসেরটা বিয়োগ করবো, কার থেকে বিয়োগ করবো? গাড়ির বেগ থেকে। তাইলেই পেয়ে যাব বাসের সাপেক্ষে গাড়ির বেগ কত, ভেলোসিটি অফ কার উইথ রেফারেন্স বাস, ভিসিবি। ওকে আচ্ছা,
তাহলে আমরা বুঝতেছি যে এইটা আমাদের বের করতে হবে, যেটা একটা ভেক্টর বিয়োগ। ভেক্টর বিয়োগ আমরা শিখে ফেলছি, এটা আমরা এখন করে ফেলতে পারবো। তাহলে কারে ঘুরাই দিতে হবে? আমরা এটা দেখেই বুঝতে পারতেছি ঘুরাই দিতে হবে হচ্ছে বি কে। ওকে, তাহলে এই যে বাস, এটাকে ঘুরাই দিব। এটা যদি ঘুরাই দেই তাহলে 180 ডিগ্রি ঘুরাইলে উল্টা দিকে চলে আসবে। এইখানে বাসের বেগের মানটা আমরা কত রাখবো? 3ই রাখবো, জাস্ট ঘুরাই নিছি। এবং বুঝতেও পারতেছো অ্যাঙ্গেলের ব্যাপারটা, এখানে কোণ ছিল 90, 180 থেকে 90 বিয়োগ করলে এই কোণটা নিব আমরা এবার, যেটা হচ্ছে 90 অলরেডি। বুঝতেছো? এই ঘুরায় নিয়ে ওর সঙ্গে যোগ করাইলেই আপেক্ষিক বেগটা পেয়ে যাব। তাইলে এইটা হচ্ছে সেই দিক, এই দুজনের যোগফলটা এই দিকে আসবে। তাহলে এটাই আমাদের আপেক্ষিক বেগের মানটা, ভেলোসিটি অফ কার উইথ রেফারেন্স বাস। এটা বের করতে হবে। তো মাঝের কোণ তো 90, তো হয়ে গেছে। তাহলে এটার মান হবে ভিসিবি ইকুয়ালস টু রুট ওভার, মাঝের কোণ 90 হলে একবার আমরা লিখতে পারবো 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার হুইচ ইজ 5 মিটার পার সেকেন্ড। তার মানে বাস চালকের কাছে মনে হবে গাড়িটা এইদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। গেল, এটা তো একটা ভেক্টর, দিকও তো বের করতে হবে। লেটস সে আমি দিকটা বের করতেছি পশ্চিম দিকের সঙ্গে, এটাকে বললাম থিটা। এই কোণটাকে বললাম থিটা, পশ্চিম দিকের সঙ্গে কোণটা হচ্ছে থিটা। তাহলে থিটা ইকুয়ালস টু এই ট্যানের সূত্র থেকে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স, যার সঙ্গে কোণ সে নিচে, কোণটা কার সঙ্গে? কোণটা এই 3 এর সঙ্গে। তাহলে নিচে 3 আর উপরে হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা কিন্তু পেয়ে গেলাম যেটা পশ্চিমের সাথে এত কোণ করে 5 মিটার পার সেকেন্ড থেকে যাচ্ছে। একদম সোজা, এটা আমরা সবাই অবশ্যই বুঝে গেছি। জাস্ট সূত্র শিখলাম, আপেক্ষিক বেগ যদি একজনের সাপেক্ষে বলা হয় তাকে জাস্ট ওখানে বসায় বিয়োগ করে দেওয়া, এতটুকু আমরা সবাই বুঝে গেছি। এরপরে অঙ্কটা এত সুন্দর মধুর জীবন থাকবে না যে একদম বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে, দেখবো আস্তে আস্তে করে ক্রিটিক্যালিটি বাড়বে। তো সেটা আমরা কেন সলভ করবো? সেটা আমরা খুব সহজে সলভ করে ফেলতে পারবো, এখনই আমরা তার ভিতরে ঢুকবো। ঠিক আছে? আচ্ছা, এই যে হিমেল আনসার দিছো, বুঝতে পারছো বলছো মাহি, গুড, ভেরি গুড। এবার আসলে পরেরটা মেইন কথা হচ্ছে, সবসময় সমীকরণ সবসময় এভাবে করে বোঝা ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য আপেক্ষিক বেগের অঙ্কে আমরা যে রুলটা শিখবো সেটা হচ্ছে সমীকরণ কথা বলে। দেখো আমি কিভাবে করি, যেমন এই যে একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা করতে গেলে সোজা অঙ্ক প্রথমবার যখন তোমরা করতে যাও একাডেমিক লাইফে, তখন একটা প্যাস্ট লাগা যায়, তখন বোঝাই যায় না যে কার সঙ্গে কি করবে। তো এটা আমরা একদমই প্যাস্ট লাগাবো না, আমরা জানবো যে সমীকরণ কথা বলে, আমরা সমীকরণ থেকেই ডিসিশন নিব। আচ্ছা দেখো কি কি দেওয়া আছে অঙ্কে, সেটা আগে বের করবো। অঙ্কে দেওয়া আছে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান গাড়ির চালক, মানে গাড়ির বেগ দেওয়া আছে। গাড়ির বেগ হচ্ছে ভেলোসিটি অফ কার, সেটা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, এবং এটা কোন দিকে সেটাও বলা আছে, এটা চলতেছে পূর্ব দিকে। তার মানে গাড়ির বেগ এত, এটা পূর্ব দিকে চলমান। গেল, এরপর বলছে 3 কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলেন। এর মানে বুঝতেছো উনি দেখছেন, তার মানে কে দেখছেন? বাস চালক দেখছেন, মানে বাস চালকের সাপেক্ষে ট্রাকের বেগ বলা আছে। যেহেতু উনি দেখছেন, দ্যাট মিনস দিস ইজ দ্য ভেলোসিটি অফ ট্রাক উইথ রেফারেন্স কার, ভিটিসি। মানে বুঝতেছো ট্রাকের বেগ কারের সাপেক্ষে, যেহেতু বাস চালক দেখছে, এবং সেটা কত দেখছে? সেটা দেখছে 40√3 কিলোমিটার পার আওয়ার উত্তর দিকে। দেখলো ট্রাকের প্রকৃত বেগ কত, দ্যাট মিনস আমাদের বের করতে হবে ট্রাকটার অ্যাকচুয়ালি বেগটা কত। এইটা আমাদের আনসার। এখন আমরা অঙ্কটা প্রথমে তুলে ফেলবো, তুলে ফেলার পরে আমরা দেখবো কি কি দেওয়া আছে। এই 3টা দেওয়া আছে, এই 2টা দেওয়া আছে, এটা বের করতে বলছে। এখন এদের মাঝে সমীকরণটা যদি আমরা লিখে ফেলতে পারি, ওই সমীকরণ থেকেই আমরা ডিসিশন নিতে পারবো ভেক্টর যোগ করতে হবে না বিয়োগ করতে হবে। দেখো ভিটিসি কে আমরা ভেঙে কি এভাবে লিখতে পারি না? ডেফিনেটলি পারি। এই ভিটিসি কে ভেঙে এভাবে লেখা যাবে ভিটিসি ইকুয়ালস টু ভিটি মাইনাস ভিসি, তাই না? এখন দেখো আমাদের এই 2টা ডেটা তো দেওয়াই আছে, এই যে ভিসি এর ভ্যালুও দেওয়া, ভিটিসি এর ভ্যালুও দেওয়া, লাগবে ভিটি এর ভ্যালু। তাহলে এই সমীকরণ থেকে কি আমরা ভিটি ইকুয়ালস টু কত লিখতে পারি? এই সমীকরণ থেকে আমরা লিখতে পারবো যে ভিটি ইকুয়ালস টু, এইটা সমীকরণের বাম সাইডে আনলে হবে ভিটিসি প্লাস ভিসি। নিশ্চয়ই বুঝতেছো, এইটাকে জাস্ট এই পাশে নিয়ে আসছি, ভিটিসি প্লাস ভিসি, সেটাই হচ্ছে ভিটি। তাহলে দেখো এখান থেকে তো সমীকরণ আমাদের ডিসিশন জানাই দিছে। এখান থেকে তো আমরা বুঝে গেছি যে আমরা যেটা বের করতে চাচ্ছি ভিটি, সেটা এই 2টা ভেক্টরের যোগফল। এই 2টা ভেক্টরের যোগফল, এই 2টা ভেক্টর আমাদের আছে, এখানে দেখতেছি এই 2টা ভেক্টর দেওয়া আছে। তাহলে এদেরকে যোগ করলেই আমি আমার আনসার পেয়ে যাব, মানে ভেক্টর যোগ।
তো দ্যাটস ইট। এখান থেকে আমরা ডিসিশন নিতে পারছি যে কাদেরকে যোগ করতে হবে। এইবার আমরা একটু দিক গ্রাফে এদেরকে বসাই নি। লেটস সে এটা উত্তর দক্ষিণের যে গ্রাফটা, জাস্ট আমি ঠান্ডা মাথায় ভেঙে ভেঙে বুঝাচ্ছি, সবাই বুঝতে পারা উচিত। আর একবার বুঝে ফেললে আমরা সবাই অ্যাডভান্স হয়ে যাবো, সবাই সব পরিণামও পারবো। ধীরে ধীরে আগাচ্ছি। দেখো, এটা হচ্ছে উত্তর, এটা দক্ষিণ, ডান সাইডটা পূর্ব, তাহলে এটা হচ্ছে পশ্চিম। যে দুইটা ভেক্টর দেওয়া আছে ওদের দিকে তাকাই। দেখো ভিসি দেওয়া আছে 40 পূর্ব দিকে, পূর্ব এই দিকে, দ্যাট মিন্স এটা হচ্ছে ভিসি, এটা হচ্ছে ভিসি, এবং এটার মানও বলা আছে যেটা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। আমরা কিলোমিটার পার আওয়ারে করতেছি, এটা পূর্ব দিকে। দেন ভিটিসি এটা দেওয়া আছে উত্তর দিকে, মানে উপরে, এটা হচ্ছে ভিটিসি। তাহলে এটা ইকুয়ালস টু, এটার ভ্যালু বলা আছে 40√3, এবং আমরা জানি এই দুইটারে যোগ করলে আমরা আমাদের আনসার পাবো। তাহলে এই দুইটা ভেক্টর দেওয়া আছে, তাহলে এইটা আর এটা যোগফল, এইদের কর্ণ বরাবর যাবে, এটা হচ্ছে ওদের যোগফল। আর যোগফলটাই আমাদের আসলে বেসিক্যালি ট্রাকের বেগ। তাহলে আমাদের এটা বের করতে হবে। তো বুঝতেছো, যে দুইটা মান দেওয়া আছে, দুইটা কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি, ওদেরকে যোগ করবো। তাহলে ওই 90 ডিগ্রি সূত্র থাকলে যোগ করার নিয়ম যেটা, একটা হচ্ছে 40² আর একটা 40√3, এইটার হোল স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে ট্রাকের বেগ আসবে 80 কিলোমিটার পার আওয়ার। ট্রাকের বেগ আসবে 80 কিলোমিটার পার আওয়ার। পেয়ে গেছি, ফাইন। এর পাশাপাশি এটা একটা ভেক্টর রাশি, এটা দিকও আছে, দিকও বের করবো। তাহলে আমরা পূর্বের সঙ্গে দিকটা বের করি, এটাকে আমরা বললাম থিটা। তাহলে এখান থেকে এটা লেখা যাবে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স, যার সঙ্গে কোনটা পূর্বের সঙ্গে, পূর্বের মান তো 40, আরেকটা হচ্ছে উপরেরটা যেটা হচ্ছে 40√3। এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে 60 ডিগ্রি। তাহলে বলতে পারবো পূর্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে, পূর্বের সাথে 60 ডিগ্রি কোণ করে 80 কিলোমিটার পার আওয়ার বেগে ট্রাকটি প্রকৃতপক্ষে চলছিল, বাট বাস চালকের কাছে মনে হয়েছে 40√3 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে চলতেছিল, বাট অ্যাকচুয়ালি তার প্রকৃত বেগ এইটা। আনসার দেখো, আমাদের কোনো চিন্তা করতে হয় না, আমরা আগে ছবি চিন্তা করবো না। আগে আমরা কি দেওয়া আছে লিখবো, গিভেন ডেটাগুলো কি কি, দেন আমরা ওদের মাঝে সমীকরণ লিখবো। সমীকরণ থেকে এভাবে সাইড চেঞ্জ করে ডিসিশন নিব, যেটা বের করতে চাই সেটা ইকুয়ালস টু কি। এখন যদি সেখানে যোগ করতে হয় তাহলে ওদেরকে যোগ করে দিব, যদি বিয়োগ করতে হয় বিয়োগ করে দিব, সিম্পল, দ্যাটস ইট। আরো কমপ্লিকেটেড হইলেও আমরা এই নিয়মে গেলে কোনো রকম ভাবে কোনো অঙ্কে ব্যস্ত লাগবে না, আমরা সামনে আগাবো। হোপফুলি এটা সবাই বুঝতে পারছে। ওকে, হোপফুলি সবাই এটা আমরা বুঝা ফেলছি। আচ্ছা, এই তো ভাই, আমি ফাইনাল ডিসিশন নিছি যে শুধু আপনার কাছেই পড়বো, বাকি আল্লাহ ভরসা। ওকে সাকি, চিল থাকতে পারো। তোমার এই ফিজিক্স পড়া নিয়ে কখনোই তোমার চিন্তা করতে হবে না ইনশাল্লাহ জীবনে, যে আমরা কি কম পড়তেছি। আমরা ডেফিনেটলি সব থেকে ম্যাক্সিমাম শিখবো, সেটা শেখানোর কনফিডেন্স আমার আছে। তুমি খালি তোমার পূর্ণ মনোযোগ দিয়ে স্টাডিতে ফোকাস করো, জেনুইন আউটপুট বেরোবে ইনশাল্লাহ। তৌসিফ ফতেন বলছো 8 কিলোমিটার পার আওয়ার 60 ডিগ্রি, গুড, ভেরি গুড, বুঝছো জয়। আচ্ছা, দিক কি অল টাইম আনুভূমিকের সাথে বের করবো না রোহান? ইচ্ছা হলে তুমি এখানেও বের করতে পারতা, তখন উল্লেখ করে দিতে হবে উত্তরের সঙ্গে এত কোণ করে। আর আমি যেহেতু পূর্বের সঙ্গে বের করছি, এটা বলছি। তো সবাই তো নর্মালি আনুভূমিকের সঙ্গে করে আর কি, থাকে না একটা যে একজন মানুষ এক একটার সঙ্গে করে। তো মেজরিটি মনে হয় যে আনুভূমিকের সঙ্গেই করি, অভ্যস্ততা, ওইটা মাসল মেমোরি আর কি, ওইটা করলেও চলবে। ফাইন, গেল এটা। এরপর এই অঙ্কটা বেশ সুন্দর একটা অঙ্ক। আমরা আগে যে অঙ্ক করছি ওটাতে দুইটা রেফারেন্স ছিল, বাট এমন হইতে পারে না যে 3-4টা জিনিস চলতেছে, একটা রিক্সা চলতেছে, একটা ট্রাক চলতেছে, একটা বাস চলতেছে, একটা মানুষ দৌড়াচ্ছে, এখন একজন আরেকজনের দৌড়ানো অবস্থায় দেখতেছে। তাহলে কি এর সাপেক্ষে ওর সাপেক্ষে তার সাপেক্ষে অন্য কারো। আচ্ছা, তো এরকম যদি হয় সেই ক্ষেত্রে মাথা লাগায় তুমি চিন্তা করতে গেলে তুমি দেখবা যে তাল গোল প্যাচে অবস্থা খারাপ হয়ে গেছে। বাট আমরা যদি এভাবে সমীকরণ লিখে লিখে আগে আমরা দেখেই বুঝে যাব কি করতে হবে। এইখানে 4টা রেফারেন্স আছে, দেখতেই পাচ্ছ, এখানে 4টা জিনিস আছে, এ বি সি ডি, 4 জন আছে। ওকে, এখন কি কি দেওয়া আছে আমরা জাস্ট আগে এটা তুলবো। বলছে বি এর সাপেক্ষে এ এর বেগ, আচ্ছা মানে ভেলোসিটি অফ এ উইথ রেফারেন্স বি, এইটা দেওয়া আছে। দেখো বি এর সাপেক্ষে, দ্যাট মিনস এটা ইকুয়ালস টু কি, এভাবে লিখতে পারবো, ভি এ মাইনাস ভিবি, ওটা লেখার দরকার নেই, আমরা প্রথমে এভাবে লিখবো। দেখো এইটা দেওয়া আছে, বি এর সাপেক্ষে এর বেগ যেটা 10 কিলোমিটার পার আওয়ার পূর্ব দিকে, মানে এটা
10 কিলোমিটার পার আওয়ার পূর্ব দিকে, এটা দেওয়া আছে, গেল একটা। এরপরে কি দেওয়া আছে? এরপরে বলা আছে সি এর সাপেক্ষে বি এর, দ্যাট মিনস ভেলোসিটি অফ বি উইথ রেফারেন্স সি, এটা বলা আছে 7 কিলোমিটার পার আওয়ার উত্তর দিকে। তার মানে এটার ভ্যালু 7 কিলোমিটার পার আওয়ার উত্তর, গেল। এরপরে কি দেওয়া আছে? ডি এর সাপেক্ষে এ এর বেগ, এবার এ এর বেগ ডি এর সাপেক্ষে, দ্যাট মিনস ভেলোসিটি অফ এ উইথ রেফারেন্স ডি, এটা দেওয়া আছে। এটার ভ্যালু হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার দক্ষিণ দিকে, 5 কিলোমিটার পার আওয়ার দক্ষিণ দিকে, 5 কিলোমিটার পার আওয়ার দক্ষিণে। ওকে, আচ্ছা। এরপর লাস্টে চাইছেটা কি? চাইছে সি এর সাপেক্ষে, তো বুঝতেছো এখানে 4টা রেফারেন্স আছে, কে কার সাথে কেমনে কি আছে, এমনি চিন্তা করতে গেলে কিছু করতে পারবো না, দেখবা যে মাথা প্যাচ লেগে যাবে। তো আমরা আমাদের ওই অ্যালগরিদমে, ওই স্ট্র্যাটেজি যেটা শিখছি ওটা নিয়মে আগাবো। এরা হচ্ছে গিভেন, এই কজন হচ্ছে গিভেন, তাই না? এই ডেটাগুলো দেওয়া আছে, এই ডেটাগুলো দেওয়া আছে, আর লাগবে এইটা। তাহলে আমাদের কি সমীকরণ কথা বলে? দেখো এই অঙ্ক কত সুন্দর মতো আমরা মিলাই ফেলি, কোনো মাথার উপরে স্ট্রেসই পড়বে না। কিভাবে করব? এইটা বের করতে হবে। এটাকে ভেঙে এভাবে লেখা যায়, সবাই মনোযোগ দাও। ভিডিসি ইকুয়ালস টু ভিডি মাইনাস ভিসি। তার মানে আমার এই দুইটার বিয়োগফলটা লাগবে। যা দেওয়া আছে তাদেরকে আমরা একটু গুছাই লিখি। দেখো ভিএবি দেওয়া, ভিএবি এটা দেওয়া, এটার মানে কি? ভিএ মাইনাস ভিবি। এরপর দেওয়া ভিবিসি, দ্যাট মিনস ভিবিসি, এটা মানে ভিবি মাইনাস ভিসি। এগুলো তো আমাদের দেওয়া টাকা, এগুলো ইউজ করা যাবে। এরপর ভিএডি, ভিএডি, তাহলে এটা বুঝতেছো, ভিএডি মানে ভিএ মাইনাস ভিডি। ওকে, এটা তো সবাই বুঝছো, জাস্ট রিপ্রেজেন্ট করলাম। এদের মাধ্যমে আমাদের এইটাকে বের করতে হবে, একটু মনোযোগ দাও। তার মানে আমরা কিন্তু এটা সবাই বুঝতে পারতেছি যে আমার লাগবে ডি মাইনাস সি, ভিডি মাইনাস ভিসি, এটা আমাদের লাগবে, ভিডি মাইনাস ভিসি। তাহলে এবার দেখো এইখানে তো ডি আছে, এই যে এখানে আছে, আবার সিও তো এখানে আছে, এই যে সি আছে। তার মানে এই দুটো রাখতে হবে সমীকরণে। এখন এদেরকে যোগ বিয়োগ করবো, কিভাবে করতে পারি? খেয়াল করে দেখো, বি রে লাগবে না, বি কে লাগবে না, তাহলে বি এই দুটো যদি যোগ করি তাহলে এই বি আর এই বি কাটা চলে যাবে না? যোগ করলে এটা মাইনাস এটা প্লাস, বাদ হয়ে গেছে, ও বাদক, এটা দরকার। আবার এরও লাগবে না, আবার এখানে একটা এ আছে, তাহলে ওদের সঙ্গে আবার এটা যদি আমি বিয়োগ করি তাহলে কি এটা এবং এটা কেটে যাবে না? বিয়োগ করে দিলে এটা কেটে যাবে, থাকবে শুধু সি আর ডি। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এটা 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ, এটা 3 নাম্বার সমীকরণ। আমরা এভাবে লিখতে পারি যে 1 নাম্বার সমীকরণের সঙ্গে 2 নাম্বার সমীকরণ যোগ করে 3 নাম্বার সমীকরণ যদি বিয়োগ করে দিই তাইলে আমরা আমাদের আনসারের কাছে চলে আসবো। 1 2 যোগ 3 বিয়োগ, 1 সঙ্গে 2 কে আমরা যোগ করে দিব, আর সেই যোগফল থেকে 3 কে আমরা বিয়োগ করে দিব। তাহলে দেখি হয় কি আসলে। তাহলে বাম পাশে কি থাকবে? বাম পাশে থাকবে ভিএবি, এটার সঙ্গে আবার এটা যোগ, দ্যাট মিনস প্লাস ভিবিসি, এদের থেকে আবার এটা বিয়োগ মানে মাইনাস ভিএডি, তাই না? দুটো যোগ করে 3 নাম্বারটা বিয়োগ। তাহলে এখান থেকে তো দেখতেছো যখন যোগ করছি তখন এইটা আর এটা কেটে গেছে, খেয়াল করো, এই ভি মাইনাস ভিবি প্লাস ভিবি কেটে গেছে, থাকতেছে ভিএ মাইনাস ভিসি। আবার তাদের থেকে এই যে ভিএ মাইনাস ভিসি এটা থাকতেছে, দুইটা যোগ করলে এটা আসতেছে, দেখতেছো দুইটা যোগ করলে এই দুইটা কেটে গেছে, ভিএ মাইনাস ভিসি। তাদের সঙ্গে আবার যোগ করছে এই 3 নাম্বারটা, 3 নাম্বারটা বিয়োগ করছি, 3 নাম্বার হচ্ছে ভিএ মাইনাস ভিডি, এটা যদি বিয়োগ করি ভিএ মাইনাস ভিডি, তাহলে দেখো ব্যাপারটা কি হয়। এখান থেকে ভিএ মাইনাস ভিসি, এখানে মাইনাস করলে মাইনাস ভিএ প্লাস ভিডি, সোজা কথা, এমনি এখানে দেখেও বলা ছিল, তো এখান থেকে করেও নিলাম, এই মাইনাসে এই প্লাসে কাটা। তাহলে এই পাশে থাকতেছে ভিডি মাইনাস ভিসি, দেখো এটা মাইনাস এটা প্লাস, দ্যাট মিনস ভিডি মাইনাস ভিসি, মানে এই দুইটা ভেক্টরের বিয়োগফলটা থাকতেছে এই পাশে। আমাদের লাগবেও তো তাই, ভিডি মাইনাস ভিসি। এই ভিডি মাইনাস ভিসি কে আমরা কি বলতে পারবো? এই ভিডি মাইনাস ভিসি কেই তো আমরা বলতে পারবো ডি এর বেগ সি এর সাপেক্ষে, ওটাই তো। তাহলে তুমি দেখতেছো এই পুরো লাইন থেকে এই পাশে আছে এই অংশটা, তাহলে এখান থেকে এই কথাটা লেখা যায় যে
ভিডিসি এটা ইকুয়ালস টু ওই যে ওই পাশটা ইকুয়ালস টু আমরা দেখতেছি ভিএবি ভেক্টরের সঙ্গে ভিবিসি ভেক্টরকে যোগ করে ভিএডি ভেক্টরটাকে বিয়োগ করে দিলেই আমাদের ফলাফল হয়ে গেছে। এটাই তো আমরা করবো, দুটাকে যোগ করব, 3 নাম্বারটাকে বিয়োগ করব। এখান থেকে আমরা আমাদের ডিভিশন বানাইছি। তাহলে দেখো আমাদের জন্য কিন্তু সমীকরণ আমাদের কথা বলে দিচ্ছে। এবার জাস্ট অঙ্ক মিলান্তির পালা। দেখো এবার এই গিভেন ডেটা এই তিনটেই আমরা জানি, এদেরকে আমরা দিক ডায়াগ্রামে বসাইলাম। উপরে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ওকে, ডেটাগুলো বসাই। প্রথম জন দেখতেছ ভিএবি 10 পূর্ব দিকে, ভিএবি 10 পূর্ব দিকে, এটা পূর্ব, এই যে এইদিকে, এই যে পূর্ব দিকে, সেটার ভ্যালু ভিএবি, এটার ভ্যালু 10 এবং এটা ছিল কোন দিকে? পূর্ব দিকে, সে পূর্বে রাখছি। দেন এডি, এটা যদি আমরা ঘুরাই, চিন্তা করে দেখো যে এডি আছে এই দিকে, এটা যদি আমরা ঘুরাই, ঘুরাইলে দিকটা কোন দিকে আসবে? এটা উল্টা দিক, মানে এই দিকে চলে আসবে। বুঝতেছ? তাহলে এই দিকে চলে আসলে দেখো এই যে ঘুরাইলে এই দিকে চলে আসবে, ঘুরাইলে এটা এই দিকে চলে আসলো। তাহলে এটার ভ্যালু কত? মান তো একই রকম থাকবে, ভিএডির ভ্যালু 5 এবং ঘুরানোর পরে সে উপরে চলে আসছে। ঘুরাই দিয়ে এবার এই 3 জনের যোগ করাই দিব। যোগ করাইলে বুঝতেছ উপরে আছে 7 এবং 5 দুইটাই, মানে 7 5 এর যোগফল কত হবে? 12 আছে উপরে, আর এইদিকে আছে 10, এদিকে 10 আর উপরে মোট হইল 12। এই দুইটারে যোগ করব, এই দুইটারে যোগ করলে এটা লব্ধি কর্ণ বরাবর, এবং এদের যে কর্ণ বরাবর লব্ধি, এই লব্ধির মানটাই তো হচ্ছে গিয়া বেসিক্যালি আমাদের ভিডিসি, ভিডিসি এটাই সেই ভেক্টর। এটার মানও বের করা যাচ্ছে। কিভাবে যাচ্ছে? এইদিকে আছে মোট 10, এইদিকে হইছে মোট 12, দুইটা 90 ডিগ্রিতে আছে। তাহলে বুঝতেছ এখানে হবে √10² প্লাস 12² মান, এটাই আনসার। এবং দিক যদি বের করি, বুঝতেছ এই পূর্বের সঙ্গে দিক বের করলাম, এটাকে থিটা বলতেছি। তাহলে থিটা ইকুয়ালস টু আমরা এভাবে লিখতে পারবো, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স, যার সঙ্গে কোণ সে নিচে, এটার সঙ্গে কোণ নিচে 10 আর উপরে মোট আছে 12, তাহলে এতটুকু কোণে। তাহলে এটা হচ্ছে পূর্বের সঙ্গে এত কোণ করে এই √, এই যে মানটা আছে এটা হচ্ছে তার রেজাল্টেন্ট, এত বেগে জিনিসটা চলতেছিল। তাহলে দেখো একটা কমপ্লিকেটেড অঙ্ক আমরা অনায়াসে হচ্ছে জিনিসটাকে আমাদের মতো করে সলভ করে ফেলতে পারছি। হোপফুলি সবাই এটা বুঝতে পারছো। ক্লিয়ার? গুড, ভেরি গুড। এই যে আনসার করছো অনেকে, হিমেল আনসার করছো, বৈরাগী আনসার করছো, ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ হৃদয় বলছো রেকর্ডেড ক্লাসে এই ম্যাথটা ছিল। হ্যাঁ ওখানে ছিল, তাও তো ক্লাসে আমাদের পড়তে হবে, তাই না? আমরা তো যোগ পড়ছিলাম, এভাবে পড়তে পড়তে আমরা প্রায় অলমোস্ট লাস্টের টপিকে চলে আসছি। অনেকগুলো স্লাইড হয়েছে, পুরো ক্লাসটা শেষ হয়ে গেলে এই পুরো স্লাইডটা অ্যাজ ইট ইজ তোমাদের কাছে ড্রপ দেওয়া হবে। ওকে, তোমাদের দিয়ে দেওয়া হবে। তখন দেখবা যে অনেক কিছু আমরা কখন যে পড়ে ফেলছি, কোনো প্যারা লাগছে। আমি এইটুকু তো বলতে পারি যে তোমরা অনেক অনেক জায়গায় পড়ো, অনেক কিছু পড়ো, অনেক সাবজেক্ট পড়ো, বাট এতটুকু আমি বলতে পারি যখন তোমরা ফিজিক্স ক্লাসটা আমার সঙ্গে করো বা আমরা যখন একত্রে ক্লাসটা করি, তখন কোথা দিয়ে টাইমটা যায় তুমি টের পাও না। সাবজেক্টটাও যে পড়া হয়ে যাচ্ছে, যেন কোনো এক্সট্রা স্ট্রেসও টের পাও না, বরঞ্চ এটা টের পাও যে মজা তো, ব্যাপারটা কি দেখি তো, এরপরে কি হওয়া উচিত। তাহলে এই যে একটা ইন্টারেস্টের সঙ্গে আমরা এত অল্প অল্প টাইমে এতগুলো জিনিস পড়ে ফেলছি, যখন একবারে স্লাইড পাবা তখন বুঝবা, তখন তুমি বুঝতে পারবা যে দিস ইজ গুড। আর যখন পরীক্ষাতে দেখবা কনসেপচুয়ালি জিনিসটা তোমাকে হেল্প করছে, তখন মনে হবে দিস ইজ টু গুড। ইনশাল্লাহ ফাইন, ওকে। আচ্ছা, এই পর্যায়ে আমরা গাড়ির কাজ ভেজার একটা অঙ্ক করব। এটা অ্যাডমিশনে এই গাড়ির কাজ ভেজার কনসেপ্টে অঙ্কগুলো থাকে। এই কনসেপ্টের অঙ্ক তোমার জীবনে আসবে, আজা, এটা তোমার জীবনে আজা, আমার জীবনে আসবে। সো এটা আমরা এখন শিখে নেই। হ্যাঁ, আচ্ছা, তো আমরা একটু কনসেপ্ট দেখে নেই। ফাইন, এই অঙ্কগুলোতে যা যা দেওয়া থাকে, এই অঙ্কগুলো কিরকম হয় সেটা আমি বলে দিচ্ছি। এরকমই হবে সবসময়। একটা গাড়ি থাকবে যেটা কিনা চলবে, এই যে একটা গাড়ি, এই গাড়িটা একটা নির্দিষ্ট বেগে আগাবে, এটা হচ্ছে গাড়ির বেগ, এটা দেওয়া থাকবে, ভেলোসিটি অফ কার, এই অঙ্কে এটা দেওয়া থাকবে। এটা গাড়ির সম্মুখ পাট, চলছে। দেন বাতাসের একটা বেগ দেওয়া থাকবে, বাতাস বইবে। তো বাতাসের বেগ সবসময় গাড়ির দিকেই দেওয়া থাকবে। কেন, তার ব্যাখ্যায় পরে আসি।
সো এটা হচ্ছে বাতাসের বেগ, ভেলোসিটি অফ এয়ার, ভেলোসিটি অফ এয়ার, বাতাসের বেগ। বাতাস গাড়ি যেদিকে চলতেছে বাতাস ওইদিকে। আরেকটা জিনিস দেওয়া থাকবে, সেটা হচ্ছে বৃষ্টির বেগ। বৃষ্টি উলম্বভাবে পড়বে, এই অঙ্কে এভাবে বলা থাকবে ভেলোসিটি অফ রেইন। বৃষ্টি উলম্বভাবে পড়ছে, বাতাস গাড়ি যেদিকে চলছে ওইদিকে বইছে এবং গাড়িটা নিজে এত বেগে চলছে। এরপরে কোশ্চেন থাকবে 3 টাইপের। নাম্বার 1, গাড়ির বেগ কত হলে শুধুমাত্র সামনের কাজ ভিজবে? শুধুমাত্র সামনের কাজ ভিজবে, শুধুমাত্র সামনের কাজ ভিজবে। গাড়ির বেগ কত হলে শুধুমাত্র সামনের কাজ ভিজবে, মানে কাজ গাড়ির সাপেক্ষে বৃষ্টি এমন ভাবে এসে পড়বে যে শুধু সামনের কাজ ভিজবে। এটা জানতে চাইবে কখন। দেন अगेन এটা জানতে চাইবে যে শুধুমাত্র পেছনের কাজ ভিজবে, শুধুমাত্র পেছনের কাজ ভিজবে, ওকে, কখন। আবার এটাও জানতে চাইতে পারে 2 কাজই ভিজবে, 2 কাজ ভিজবে। তার মানে বুঝতেছো, সামনেরটাও ভিজবে পেছনেরটাও ভিজবে, এই 3টা কেস জানতে চাবে। সবকিছু কার সাপেক্ষে আমরা বুঝতেছি, ভিজবে তো গাড়ির কাজ, তাহলে সবকিছু কিন্তু গাড়ির সাপেক্ষে। গাড়ির সাপেক্ষে বৃষ্টি বিভিন্ন রকম ভাবে আইসা পড়লে বিভিন্ন কাজ ভিজবে। তাইলে কমন সেন্স থেকেই তো এটা আমরা সবাই বুঝতে পারি। দেখো যে এইটা যদি গাড়ির ফ্রন্ট পার্ট হয়, এটা যদি একটা গাড়ি হয় আর এটা যদি তার ফ্রন্ট হয়, এইদিকে গাড়ি চলতেছে, তাহলে প্রথমটা সামনের কাজ। বৃষ্টি যদি সামহাও এভাবে এসে পড়ে, গাড়ির সাপেক্ষে এভাবে এসে যদি পড়ে, যেহেতু সবকিছু গাড়ির সাপেক্ষে, দ্যাট মিনস বৃষ্টির বেগ গাড়ির সাপেক্ষে, VRC, ভেলোসিটি অফ রেইন উইথ রেফারেন্স কার্ভ। যদি এইরকম হয়, এভাবে এসে পানি পড়ে, বৃষ্টির পানি এভাবে করে, তাহলে কোন কাজ ভিজবে? ফ্রন্ট, সামনের কাজ ভিজবে, ফ্রন্ট গ্লাস। যদি এমন হয় যে গাড়ির সাপেক্ষে, চলন্ত গাড়ির সাপেক্ষে বৃষ্টি এইভাবে এসে পড়তেছে, তেসরা খায় পড়তেছে দিক দিয়ে, তাহলে বুঝতেছ পেছনের কাজ ভিজবে। এটা হচ্ছে পেছনের বা রেয়ার গ্লাস ভিজবে যদি বৃষ্টির বেগ গাড়ির সাপেক্ষে এভাবে হয়। দেন अगेन যদি এরকম হয় যে বৃষ্টি লম্বালম্বি পড়তেছে, ভেলোসিটি অফ রেইন উইথ রেফারেন্স কার্ভ, গাড়ির সাপেক্ষে যদি বৃষ্টি লম্বালম্বি এসে পড়ে, তাহলে 2 কাছে ভিজবে, সামনে থেকে এসে ওই কাছে পড়বে, পেছন থেকে এসে ওই কাছে পড়বে। দ্যাট মিনস তখন 2 কাজ ভিজবে, তখন 2 কাজ ভিজবে। তাহলে আমরা এই জিনিস তো বুঝে ফেলছি সবাই। দরকার হচ্ছে একটা ইনফরমেশন, হুইচ ইজ বৃষ্টির বেগ গাড়ির সাপেক্ষে, এভাবে আসলে সামনের কাজ, পেছন থেকে আসলে পেছনের কাজ, লম্বাভাবে এসে পড়লে 2 কাজ। তাহলে আমরা এই জিনিসটাই সার্চ আউট করব এইখানটাতে, কোন দিক থেকে কখন এসে পড়বে। আমাদের বেগ আছে 3টাকে একই বিন্দুতে আনবো। দেখো এই 3টা বেগ আছে, একই বিন্দুতে 3টাকে নিয়ে আসি। চলো ফাইন। প্রথমে নিচের দিকে কি পড়তেছে? বৃষ্টি, আর এই দিকে গাড়ি, বাতাসও এই দিকে, দেখো বাতাসও গাড়ির দিকে। এটা হচ্ছে ভেলোসিটি অফ এয়ার, গাড়ি এবং বাতাস একই দিকে, বৃষ্টি নিচের দিকে। কার সাপেক্ষে? আমরা অলরেডি বুঝে ফেলছি, সবকিছুর সাপেক্ষ হচ্ছে গিয়ে, সবকিছুর সাপেক্ষ হচ্ছে গিয়ে গাড়ি। তাহলে কারে ঘুরাই দিব? গাড়ির বেগটারে ঘুরাই দিব। তাহলে গাড়ির বেগ কোনটা? এই তো গাড়ির বেগ, এরে দিব ঘুরাইয়া। তাহলে এরে যদি আমরা ঘুরাই ফেলি, তাহলে আমাদের সমীকরণটা কিরকম হবে? নিচে আছে VR, এইদিকে তো বাতাস রয়ে গেছে, গাড়িটারে ঘুরাইয়া দিছি উল্টা দিকে, কতরে বিয়োগ করতে হবে ও সাপেক্ষে। তাহলে এটা হচ্ছে গাড়ির বেগ VC। তাহলে এবার এই 3 জনকে যোগ করে দিলে আপেক্ষিক বেগ পেয়ে যাব। এখন এদের যোগফল কেমন হবে? প্রথম কেস দেখো, এই VA এবং VCর মধ্যে যদি এরকম হয়, যদি এরকম একটা কেস হয় যে গাড়ির বেগ বাতাসের বেগের থেকে বেশি, এই VC V এর থেকে বড়, তাহলে দেখো এইটা বড়, বড় হইলে কি লব্ধি এদিকে থাকবে। তাহলে এই 2 জনের লব্ধি বুঝতেই পারতেছ, যদি আমাদের গাড়ির বেগ বাতাসের থেকে বেশি হয়, তাহলে লব্ধি এই দিকে চলে আসবে, বুঝতেছি এই দিকে চলে আসবে, যেটা হবে VC মাইনাস VA, বিয়োগফলটা এই দিকে, যেটা বেশি তার দিকে, আর নিচের দিকে আছে বৃষ্টির বেগ। তাহলে এদের লব্ধি কোণ বরাবর কাজ করার কথা, এদের লব্ধি কাজ করার কথা এদের কর্ণ বরাবর। নিশ্চয়ই বুঝতেছে, এটা যদি বড় হয়, এটা থেকে এটা বিয়োগ, বিয়োগফলটা এদিকে, আর নিচে বৃষ্টি, দুইটা যোগফলটা এভাবে।
তার মানে বুঝতেছি এভাবে এসে যদি পড়ে কোন কাজ ভেজার কথা কিছুক্ষণ আগেই দেখছি, এভাবে করে এসে বললে গাড়ির সামনের কাছে, এই যে এসে সামনের কাছে লাগবে। তার মানে এই কন্ডিশন হইলে সামনে, সিম্পলি গাড়ির বেগ বাতাসের থেকে বেশি হলে সামনের কাছে। দেন এরপর যদি এরকম হয় যে গাড়ির বেগ বাতাসের থেকে কম, তাহলে কি হয়? তাহলে এটাও বুঝতেছো, এরকম হইলে পেছনের কাজ ভিজবে। কেন? আগেই লিখে ফেলি, বুঝতেছি উল্টা হইলে কি হবে, পেছনেরটা হবে পেছনের। তার কারণে বুঝতেছো এবার গাড়ির বেগ কম বাতাসের বেশি, তার মানে এইটা বড়, মানে লব্ধি ওর দিকে চলে গেছে। তাহলে ব্যাপারটা এরকম হয়ে যাবে, এই পাশে চলে আসে লব্ধি, যেটা হচ্ছে বাতাসের বেগ থেকে গাড়ির বেগ বিয়োগ, যেহেতু ও বড়। আর নিচের দিকে তো বৃষ্টি আছে। এবার ফাইনালি এদের যোগফল নিলে বুঝতেছো এই যোগফলটা এই এদের কর্ণ বরাবর, এই বরাবর আসবে, যেটা হচ্ছে ভিআরসি। বুঝছো না সবাই? ফাইন। তাহলে এইভাবে করে এসে পড়লে কোন কাজ? এই যে পেছন থেকে এসে পড়ছে পেছনের কাজ। তার মানে এখানে পেছনের কাজ ভিজবে। খুবই সিম্পল, এখান থেকে আমরা বুঝতেছি যদি গাড়ির বেগ বাতাসের থেকে কম হয়, তো বেশি কম বুঝলাম, সমানও তো হইতে পারে বাতাস এবং গাড়ির বেগ, তাহলে কি হবে? তাহলে খেয়াল করে দেখো, এই কেস থেকে যদি এরা সমান হয়, যদি এমন হয় যে গাড়ির বেগ এবং বাতাসের বেগ সমান, তাহলে কি হওয়া উচিত? কমন সেন্স না? এইটা এটা কাইটা দিবে, দুইটাই সমান বিপরীত। এরা কাইটে গেলে থাকবে শুধু বৃষ্টির বেগ, যেটা নিচের দিকে, বৃষ্টি এদিকে পড়বে। কত এই পাশে বাতাস, এই পাশে গাড়ি উল্টায় গেছিল, এরা কেটে দিছে। তাহলে দুই কাজ ভিজবে, তাহলে হচ্ছে দুই কাজ ভিজবে। ক্লিয়ার? তাহলে তো আমরা তিনটা কেস পাই গেছি, সিম্পল কেস। প্রথম কেস শুধুমাত্র সামনের কাজ ভিজবে যদি গাড়ির বেগ বাতাসের থেকে বেশি হয়, তাইলে ওই যে দেখছি। শুধুমাত্র পেছনের কাজ ভিজবে যদি গাড়ির বেগ বাতাসের থেকে কম হয়, তো। আর দুইটা কাজে ভিজবে যদি গাড়ির বেগ বাতাসের সমান হয়। দুইটা কাজে ভিজবে যদি গাড়ির বেগ বাতাসের সমান হয়। সিম্পল। তার মানে আজকের দিনে বাতাসের বেগ কত, এটা তো আমরা জানতেই পারি ব্যারোমিটার থেকে। তাহলে বাতাসের বেগটা যদি আমি জানি, আমি যদি ওই বেগের থেকে জোরে চালানো শুরু করি গাড়ি, তাহলে পরন্ত বৃষ্টি আমার সামনের কাজ ভিজাবে। যদি আমি তার থেকে কম বেগে চালাই, তাহলে পেছনের কাজ ভিজতে থাকবে। আর যদি আমি বাতাসের বেগেই গাড়িটাকে চালাইতে থাকি, তাহলে আমার দুই কাজই ভিজতে থাকবে। ঠিক আছে? ফাইন। তোমরা কেমন খেয়াল করছো? এটা দিয়ে একটা খ নাম্বারের কোশ্চেন আসে ওই যে এইচএসসিতে সৃজনশীলে, যে গাড়ির সামনের কাছে কেন হচ্ছে গিয়া ওয়েট সোয়াপার থাকে, পেছনের কাছে কেন থাকে না? দেখছো যে গাড়িতে যখন বৃষ্টি পড়ে তখন ওটা মোছার জন্য একটা হ্যান্ডেল থাকে, রেয়ার গ্লাসও থাকে না, পিছনেরটাই কম থাকে। লাগাইলে দুই জায়গায় লাগানো যায়। তুমি এখন যদি চাও যে হুদাই তো সামনের গ্লাসে হচ্ছে এই পানি মোছার জন্য হাতল থাকে, পেছনের কাছে থাকে না, রেয়ার গ্লাসে থাকে না। কেন থাকে না? বাতাসের বেগের থেকে বেশি বেগেই গাড়ি ইউজুয়ালি চলে। আমরা কখনো গাড়ি বাতাসের থেকে কম বেগে চালাই না ইউজুয়ালি। তো এরকম কেস যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে ওই যে বুঝতেছো, গাড়ি যখন জোরে চালানো হচ্ছে তখন সামনের কাছেই বৃষ্টি পড়বে। সো ওইটা মুছলে বেটার। আর আমরা তো দেখিও সামনের কাছ থেকে, পেছনের গ্লাস থেকে তো দেখার কিছু নাই। আচ্ছা ফাইন, হোপফুলি সবাই এটা বুঝছো। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি বুঝে ফেলি, ভাই আমি এমআইটি তে পড়তে চাই, এখন আমি কি ভাবে পড়লে চান্স পাবো? তাসফিক বলছো। এখন এমআইটি তে তুমি বিভিন্ন সময় পড়তে পারো। এমআইটির জন্য তো নর্মাল রেগুলার কোনো ওয়ে না যে রেগুলার ওয়েতে এভাবে করে পরীক্ষা দিয়ে চান্স পাবা। এটা মেনি মোর থিংস। আমার মনে আছে 2018 অথবা 19 সালে, 18 সালে মোস্ট প্রবাবলি, 18 সাল মনে হয়। 18তে তখন উদ্বাসে ক্লাস নিতাম। অ্যাডমিশনের একটা টপ 100 ব্যাচ ছিল। অ্যাডমিশনের টপ 100 ব্যাচে হচ্ছে গিয়ে নটরডেমের প্রথম দিকের 100 ছেলে পান, সঙ্গে আশেপাশের কলেজের যারা টপার এদের নিয়ে একটা ব্যাচ করতো। তো ওই ব্যাচে ক্লাস নিচ্ছিলাম। তখন একটা মেয়ে ছিল, আমার মনে আছে, ওর নাম পুষ্পিতা। ও এমআইটিতে পড়তো। ও বুয়েটে চান্স পাইছিল, বাট ও এমআইটিতে পড়েছিল। সো ওর কথা আমার এখনো মনে আছে। আচ্ছা, যাই হোক, এবার সো এটার জন্য অনেকগুলো প্রসিডিউর আছে, আমরা ইনশাল্লাহ সামনে কখনো আলোচনা করব। ওকে, আচ্ছা এবার আসো আমরা এই অঙ্কটাকে সলভ করি। যে অঙ্কটাতে আমরা ছিলাম, এই তো এটা। এখানে যেটা বলছে দেখো, বলা আছে
10 কিলোমিটার/আওয়ার বেগে উলম্ব ভাবে বৃষ্টি পড়ছে। খেয়াল করছো, বৃষ্টির বেগের সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র বাতাস এবং গাড়ির বেগের সাথে। আচ্ছা, তাহলে দেখো এখানে বৃষ্টির বেগ বলে দিছে, যেটা হচ্ছে উদয় বলছে বৃষ্টির বেগ ভেলোসিটি অফ রেইন, যেটা হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার, এবং এটা নিচের দিকে পড়ছে, উলম্ব ভাবে নিচে পড়ছে, এবং 60 কিলোমিটার/আওয়ার বেগে বাতাস পশ্চিম হতে পূর্বে বইছে। ওকে, তাহলে বাতাসের বেগ পাওয়া গেছে। বাতাসের বেগের মান হচ্ছে গিয়ে এইটা উলম্ব ভাবে নিচের দিকে পড়তেছে, বাতাসের বেগের মান 60 কিলোমিটার/আওয়ার, এবং এটা বলেছে পশ্চিম থেকে পূর্বে, তার মানে এটা ডিরেকশনটা হচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে এটা। আচ্ছা, এরপর বলছে পশ্চিম হতে পূর্ব। দেখো, পশ্চিম হতে পূর্ব দিকে চলন্ত গাড়ি, আমি বলেছিলাম না গাড়ি সবসময় পশ্চিম থেকে পূর্বই বলবে, যেদিকে বাতাস বয়, বাতাসও বইতেছে পশ্চিম থেকে পূর্বে, গাড়িটাও পশ্চিম থেকে পূর্বে চলতেছে। তার মানে গাড়ির দিকটা আমরা জানি, যেটা পশ্চিম থেকে পূর্বে, যেটা পশ্চিম থেকে পূর্ব দিকে, এটা জানি, বাট একই দিকে, বাট এটার মান বলা নাই, এখন মান বের করতে হবে। প্রথম কোশ্চেনে বলছে গাড়ির 2 কাজ ভিজে। আমরা তো জানি যে গাড়ির 2 কাজ ভিজে যখন গাড়ির বেগ বাতাসের বেগের সমান হয়, আর বাতাসের বেগ এখানে বলা আছে 60, তার মানে আমি যদি 60 কিলোমিটার/আওয়ার বেগে ওই গাড়িটাকে চালাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 2 কাজ ভিজবে। 2 নাম্বার কোশ্চেন, শুধুমাত্র সামনের কাজ ভিজবে। আমরা এটা জানি, শুধুমাত্র সামনের কাজ ভিজবে তখন যখন গাড়ি বাতাসের থেকে কম বেগে চালাবো, তখন বেশি বেগে চালাবো। গাড়ি যখন বাতাসের থেকে বেশি বেগে চালাবো, দ্যাট মিনস ভেলোসিটি অফ কার গ্রেটার দ্যান ভেলোসিটি অফ এয়ার। তার মানে আমরা বুঝতেছি যে যদি গাড়িটাকে ওই দিনকে আমরা 60+ কিলোমিটার/আওয়ার, হতে পারে 61, 65, 70, 100, এনিথিং, সাইডের থেকে বড় যদি হয়, তাহলে শুধুমাত্র সামনের কাজ ভিজবে। আর লাস্টের কোশ্চেন, শুধুমাত্র পেছনের কাজ ভিজবে। তো শুধুমাত্র পেছনের কাজ ভিজবে মানে তো বুঝতেই পারতেছো, যখন ভিসি ভি এর থেকে কম হবে, মানে গাড়িটা যদি আমরা ওই দিনে 60 কিলোমিটার/আওয়ার বেগের থেকে কম কিছুতে, হতে পারে 50 কিলোমিটার/আওয়ার বেগে চালাচ্ছি, সেক্ষেত্রে শুধুমাত্র পেছনের কাজ ভিজবে। সেই ক্ষেত্রে শুধুমাত্র পেছনের কাজ ভিজবে। নিশ্চয়ই সবাই এটা আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, আচ্ছা, আপনার বলছো ফিজিক্স ক্লাস মজা লাগে, কেমিস্ট্রি বোরিং লাগে। আমারও তাই লাগতো। এরকম কেন হয় আমি জানি না, আমারও এরকমই লাগতো। আচ্ছা, এইচএসসিতে বায়োলজিতে কি করবো স্যার? এখন পর্যন্ত বায়োলজি বই ধরি নাই, আমিও ধরি নাই। তোমরা তো কেবল 1 মাস হয়েছে, আমি প্রায় বছরের প্রথম 4 মাস বই ধরি নাই বায়োলজি। খুব খারাপ কাজ করছি, এটা করা ঠিক হয় না। আমার একটা স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করি, ইউ গাইস উইল লাভ ইট। আচ্ছা, তো স্টোরিটা এরকম যে আমি যখন অর্ডার কলেজে পড়তাম, ধুমায়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তাম, ভালো লাগতো, বেশি বেশি করে পড়তাম। বায়োলজি, whenever it's not বায়োলজি, তখন আমার কাছে মনে হয় যে পড়ার স্টাইলটা ম্যাচ করে না আসলে। মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যেভাবে একটা অ্যাপ্রোচ, ডিফারেন্স আছে, বাট কিছুটা সিমিলারিটিস আছে। বায়োলজিতে একটু বেশি ইনফরমেটিভ, তো ইনফরমেশন নিতে হয়। তো ইনফরমেশন নেওয়ার সময় এন্টারটেইনমেন্টটা থাকে না, দ্যাটস ওয়াই ইনফোটেইনমেন্টের যে ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে ওইটা বায়োলজিতে কম। তো দেখা যেত যে বায়োলজি আমি পড়তাম না। তো নর্দার্ন কলেজে কুইজ হয়, সাপ্তাহিক পরীক্ষা, তো কুইজে আমি সুন্দর নাম্বার পাইতাম। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে জোস নাম্বার পাইছি, কারণ সারাদিন ওইগুলো নিয়ে অবসেস থাকতাম, তো ওইগুলো প্রচুর করে পড়তাম, তো পরীক্ষা ভালো হইতো। প্রথম রাউন্ড হইল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 90 অ্যাবাভ নাম্বার পাইছি। বাসায় এসে খাতাও দেখাইছি, এই দেখো খাতা। বাসায় বাবা মারে জানাইতে হয় না যে কত পাইছে, তো খুশি সবাই, আরে নাম্বার পাইছে প্রচুর। বায়োলজিতে আই রিমেম্বার যে উদ্ভিদ বিজ্ঞানের পরীক্ষা ছিল, বায়োলজিতে আমি পাইছিলাম -17। মাইনাস কিভাবে পাইলাম? ওই সময় আমাদের বায়োলজি টিচার ছিলেন অমল কৃষ্ণ বণিক স্যার। তোমাদের হাসান স্যারের বইয়ে যে সকল চিত্রগুলো আঁকছেন, যিনি চোস ছবি আঁকতেন স্যার, চমৎকার পড়াইতেন। যাই হোক, তো আমি মনোযোগ দিই না, এটা আমার দুর্বলতা। তো -17 পাইছি, কজ কোশ্চেন আসছিল দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদ আঁকো। তা আমি আসলে ক্লাসে মনোযোগ দিই নাই। তার আগে একদিন বোধহয় কোনো বোটানি ক্লাস করতেছিলাম, ওখানে দেখছিলাম হাইড্রার ছবি আঁকতেছে। এটা দেখতে অনেকটা গাছের মতো নয় এরকম, এটা এখানে।
সো এটা আমি আইকা দিছি। সো আইকা দেওয়ার পরে টিচার খুবই মন খারাপ করেছেন, কজ অ্যাটলিস্ট এটা তো হাইড্রা, তাই না, জুওলজির অংশ। যাই হোক, সো এতটুক তো সেন্স থাকা উচিত ছিল, রাগ করে -17 দিয়ে দিয়েছে। যাও, আচ্ছা। সো এইটার খাতা আর বাসায় না দেখাইনি, কজ এইটা কি দেখাবো। তো আমার হচ্ছে এরকম, ফিজিক্স কেমিস্ট্রি খাতা দেখে, বায়োলজি টিচার এখনো খাতা দেন নাই, লেজি, অনেক পরে দিবেন এরকম। তো স্যার আমারে মার্ক করে ফেলছিল আসলে, যে কি করছে এটা। তো পরের পরীক্ষাতে আমি পাইছিলাম মনে হয় -2 সেকেন্ড রাউন্ডে যায় আবার। এবার 2 কেন, এবারও ওই ভুলভাল করছি, পড়ি নাই, 2 সপ্তাহে আমার গেছে, মানে 2টা রাউন্ড হয় অনেক পরে, প্রায় 1.5 মাস পর থেকে তো রাউন্ড শুরু হয়। তো মানে মোটামুটি 2-2.5 মাস গেছে এই সময়, কিচ্ছু পারি না বায়োলজি খাই। তো এই খাতাটাও আমি লুকায় রাখছি বাসায়, ড্রয়ারের ভিতরে লুকায় রাখছি। বায়োলজি খাতা দেয় নাই, আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের খাতা সব জায়গায় দিয়ে দিচ্ছে, ওগুলো বাসায় দেখাচ্ছি। সো হোয়াটএভার। সো একদিন বাসায় দেখে বলছে আম্মা যে এগুলো কি খাতা দেখি তো। সো এটা দেখার পরে আমি চুপচাপ, আমাকে জিজ্ঞাসা করতেছে বায়োলজির খাতা দেয় নাই, সিম্পল, বুঝছি যে কি হয়েছে। তো ওই সময় আম্মা বলতেছিল যে আমি তোমার জন্য দোয়া করি, তোমার বায়োলজিতে অনেক উন্নতি হচ্ছে। প্রথম দিন পাইছিলাম -17, একটু উন্নতি হয়েছে, এবার পাইছো -2। তো এরপরে যেটা বললেন সেটা হচ্ছে যে তোমার জন্য আমি অনেক দোয়া করি, তোমার নাম্বার যেভাবে বাড়তেছে বায়োলজিতে, সামনের রাউন্ডে নিশ্চয়ই তুমি 0-তে পৌঁছে যাবা। -2 এরপরে তো 0। So that is also improvement, right? আচ্ছা, so all I'm trying to say, it's a fun part. Moral of the story, প্রথম 2-3 মাস আমার বায়োলজির খবরই নাই, আমার রেজাল্টই কথা বলছে এখানে, তাই না? বাট এটা কি সবার করা উচিত? অবশ্যই করা উচিত না, দিস আ ব্যাড হ্যাবিট। আমার মেইন কারণটা ছিল আমি চাই নাই মনোযোগ দিতে, আমি মনোযোগ দেইও নাই। আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়িয়া টু দ্যাট স্ট্যান্ডার্ড, মানে বইটা পড়তে চাই, তার জন্য যেরকম প্রিপারেশন লাগবে সেটা নেবার পরে প্রথম 4 মাসে আমি আসলে অ্যাফোর্ডই করতে পারি নাই কোনো টাইম বায়োলজিতে দিব, বরঞ্চ ওদিকে পড়তে গেলে মনে হয় ভাই আমার তো এই পড়ালেখাও বন্ধ হয়ে যাবে ছিল। এরপরে আস্তে আস্তে টনক নড়ছে, এমনি করে তো চলতে থাকতে পারে না। ওই 3 নাম্বার রাউন্ড থেকেই অ্যাটলিস্ট কুইজে 2 দিন আগে পড়তাম, মানে ব্যালেন্স করতাম, যতটুক আছে এই সপ্তাহে পড়া বা এই মাসে পড়া অতটুক শেষ করে রাখি, কোনো মতে নোট টোট করে কোনো রকম রাখি, কজ অনেক কিছু বাদ থাকবে, ওইগুলা যায় একদম লাস্টে যায় দেখবো। আমি এই কাজটা করছিলাম ফার্স্ট ইয়ার লাস্টের দিকে এসা, কিছুটা দেখছি, গুছাইছি, পারি, এবং যখন আমার টেস্ট পরীক্ষা এসে যায় তার কিছুদিন আগে থেকে সিরিয়াস হয়ে একজন ভালো মেন্টরের আন্ডারে একটু দেখে নিয়ে ব্যালেন্স করছি। এখন যদি তোমাদের এইটা হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব এই 1.5 বছরে কমপ্লিট থাকবে, আর ওইটা জাস্ট কলেজের সঙ্গে পেস মিলে গেছে, লাস্টে যায় পুরো টাইমটা ওটা দিতেছো, তখন 3 মাসে ওটা গুছাইতে পারবা। আর যদি তোমার মনে হয় সেটা তুমি পারবা না, তাহলে ব্যালেন্স করতে হবে। সো দিস ইজ দ্য ওয়ে, দ্যার ইজ নো আদার অল্টারনেটিভস। ওকে, আচ্ছা ফাইন। বাতাসের বেগে তো গাড়ির বেগ বিপরীত হইতে পারে, হ্যাঁ, ওইটা হইলে কি হবে সেটা আমি বলছি জারিফ। আচ্ছা, তাসিন শাহরিয়ার বলছো ভাইয়া এনডিসির কুইজের প্রিপারেশন কিভাবে নিব ফিজিক্সের? এনডিসির সবচেয়ে কঠিনতম পরীক্ষা ফিজিক্সের হয়, কুইজের। ফিজিক্সে অনেক কঠিন কঠিন কোশ্চেন দেয়। আমাদের সময় সুশান্ত স্যার ছিলেন, স্যারের বইও তোমরা ফিজিক্সে পড়ে থাকছো, আমাদের ওই সময় সুশান্ত স্যারের বই অনেক জনপ্রিয় ছিল, অনেক ভালো একটা বই ছিল। সো স্যার তখন ছিলেন আমাদের কলেজেই, তো ওই আমাদের রাউন্ড গুলোতে অনেক কঠিন কোশ্চেন দিতেন, এখনো তাই দেন, নর্থডামে এটাই ঐতিহ্য। তো ফিজিক্সের জন্য জাস্ট বইয়ের অঙ্ক কাটা করে গেলে আসলে হবে না, জীবনে হবে না, ফিজিক্সে কঠিন কঠিন অঙ্ক দিবে তোমাদের। তো এই জন্য কনসেপ্ট জানতে হবে, ক্লাসে আমরা যে কন্টেন্ট গুলো পড়াই এই কন্টেন্ট গুলো তো মনোযোগ দিতে হবে। এক্সট্রা সাজেশন হিসাবে ওই যে আরামবাগে পাশের গলিতে দেখবা শাইন সম্প্রীতি এরকম কতগুলো দোকান আছে, এখন নাম ওগুলো কিনা, ওই দোকানে দেখবা প্রিভিয়াস ইয়ারের সকল কুইজের কোশ্চেনের ফটোকপি পাওয়া যায়, ওইগুলো আইনে একটু দেখবা প্যাটার্নটা কি, কোন জায়গা থেকে কোন জায়গা থেকে কোশ্চেন দেয়, সেইটার প্র্যাকটিস করে ফেলবা। এরপরে পুরো বইয়ের তো কনসেপ্ট আমরা পড়তেছি ক্লাসে, যা পরীক্ষা দিবা, এটাই। আচ্ছা ওকে, স্পন্দন বলছো কুল স্টোরি ভাই। অনুকূল আর প্রতিকূল বেগ বুঝলাম না, অনুকূল আর প্রতিকূল বেগ, আচ্ছা এটা আমি বুঝলাম না, কোনটা জিজ্ঞাসা করছো ভাই? বাতাস যদি গাড়ির বিপরীতে বিপরীতে বলে, হ্যাঁ, কেন বিপরীতে বলবে না সেটা, এটাই বলছো বোধহয়, এটাই আমি আনসার দিচ্ছি। কেন বিপরীতে বলবে না তার ব্যাখ্যাটা এখন বলতেছি। বিপরীতে হইলে সবসময় সামনের কাজ ভিজবে। যদি গাড়ির বেগ এবং বাতাসের বেগ বিপরীত হয়, এরা যদি বিপরীত হয়, অলওয়েজ সামনের কাজ ভিজবে। এই জন্যই শুধুমাত্র
ফ্রন্ট গ্লাসেই আমরা পানি মোছার হ্যান্ডেল রাখি। বিপরীতে ঘুরলেও আমরা দেখছি মেজরিটি কেসে সামনেটাই ভিজবে, আর একই দিকে চললে। আর এটা যদি বিপরীত হয় অলওয়েজ সামনের কাজ ভিজবে। কেমনে দেখি তো? এই যে দেখো, লেটস সে এটা গাড়িটা এইদিকে চলতেছে, এটা হচ্ছে গাড়ির ফ্রন্ট, এই দিকটা গাড়ির ফ্রন্ট। ওকে, আচ্ছা, তাহলে বাতাস উল্টা দিকে বইতেছে, এটা বাতাসের বেগ। আর বৃষ্টি তো লম্বাভাবে পড়ার, বৃষ্টি লম্বাভাবে পড়বে, বৃষ্টি লম্বভাবে পড়ছে। ওকে, তাহলে তিনটাকে একই বিন্দুতে আনতে হবে, প্রথম কাজ এটা। তাহলে এই গাড়ির বেগকে এখানে নিয়ে আসলাম, কারে বিয়োগ করতে হবে, কার সাপেক্ষে? সবকিছু গাড়ির সাপেক্ষে। তাহলে গাড়ির সাপেক্ষে হলে গাড়িটাকে ঘুরাই দিতে হবে। তাহলে গাড়ি যদি আমরা ঘুরাই দিই, তাহলে বুঝতেছো নিচে হচ্ছে বৃষ্টির বেগ, আর এই দিকে হচ্ছে বাতাসের বেগ। আর গাড়িটাকে ঘুরাই দিলে এইদিকে গাড়ির বেগ চলে আসলো, ঘুরে গেল, ঘুরাই দিচ্ছি। এবার যোগ করতে হবে। তাহলে দেখো এরা দুইজনই কি এইদিকে না, আর বাতাস তো নিচে, বৃষ্টি তো নিচে। তাহলে এদের লব্ধি কি হইতে পারে? অবশ্যই এই কোণ বরাবর হবে। এইটা হবে এদের লব্ধি, গাড়ির বেগ বাতাসের সাপেক্ষে, বৃষ্টির বেগ গাড়ির সাপেক্ষে। তাহলে দেখো এইভাবে করে এসে বললে তো অবভিয়াসলি সামনের কাজ ভিজবে, কোনোভাবেই তো তারা অন্য কাজ ভিজাইতে পারবে না। বাট আমাদের এই কেসটাতে যখন তোমরা খেয়াল করছো, তখন দেখছো, এই কেসটাতে যখন খেয়াল করছো, তখন দেখছো যে ঘুরানোর পরে তারা বিপরীত হইছে। এবার এ বেশি হইলে এদিকে ঝুঁকে যায়, এই বাতাসের বেগ বেশি হইলে এদিকে ঝুঁকে যায়, এই দুটো সমান হইলে লম্বালম্বি পড়ে। বাট যদি কোনোভাবে কেসটি এরকম হয়ে যায় যে তারা ছিলই প্রথমে বিপরীত, ঘুরানোর পরে একই দিকে চলে আসবে, আর একই দিকে চলে আসলে তো অবশ্যই এই দিকেই ঝুঁকানো থাকবে, তাহলে সবসময় সামনের কাছে ভিজবে। বুঝছো? এই জন্য ওই অঙ্কে কখনোই তাদেরকে বিপরীত দিক দিবে না, তাহলে তো ওই দুই কাজ ভেদার অপশনই থাকলো না, থাকলো শুধু সামনের কাজ। এখন গাড়ি যত বেগেই চালাক ভিজবে সামনের কাজ, তবে এটা বাড়লেই যোগফলটা বাড়বে, আরো এদিকে ঝুঁকে থাকবে। নিশ্চয়ই বুঝছি সবাই? ওকে, ওকে, আচ্ছা ভাইয়া, বৃষ্টি কি পেছনের কাচের সমান্তরাল হতে পারে? না, সেটা হইতে পারে না। কারণ বৃষ্টি পেছনের কাছে সমান্তরাল হবে কখন? বুঝতেছো যে এই দিকে বাতাসের বেগ আছে, এখন সমান্তরাল হইতে হইলে এই জিনিসটা কখনো কি পসিবল? এটা যত বড় ভ্যালু হবে ভেক্টর তত ওর দিকে ঝুঁকবে, বাট এটা তো কিছু হইলেও ভ্যালু থাকবে। বৃষ্টি তাহলে পড়তেছে না, এটা যদি কোনো ভ্যালু না থাকে, এটা জিরো হইলে তখন হচ্ছে এই দিক বরাবর আসতে পারে লব্ধি। তো বৃষ্টি তো পড়তেছে, তত বেগ থাকবে, সো ডেফিনেটলি একটা অ্যাঙ্গেল করে আসবে। ফাইন, গেল এটা। এরপর আসো আমরা এই অঙ্কটা করব না, এটা আজকে আর যাবো না আমরা এটার ভিতরে, আজকে আমরা এতটুকুই পড়বো, অলমোস্ট 10টা বেজে গেছে। সো নেক্সট ক্লাসটা আমাদের ইনশাল্লাহ শেষ ক্লাস। ওই ক্লাসে আমরা আপেক্ষিক বেগের অঙ্ক দেখবো, পাশাপাশি হচ্ছে গিয়ে আমরা ভেক্টর ক্যালকুলাসের অঙ্ক দেখবো। তো তোমাদেরকে এর আগে একটু বলে রাখি, আপেক্ষিক বেগের আর 2-3টি অঙ্ক আমরা দেখবো, ছাতার অঙ্ক দেখবো, এরপরে আমরা ভেক্টর ক্যালকুলাসে ঢুকবো, ঠিক আছে? আচ্ছা, তো ওইখানে যাওয়ার আগে তোমাদের জন্য একটা সাজেশন আমি দিয়ে রাখি, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাসে আমরা জোর সব অঙ্ক করব, বাট ওই অঙ্ক করার জন্য আমাদের কিছু ইনফরমেশন দরকার। সেটা হচ্ছে আমাদের এখানে যে রেকর্ডেড ক্লাস দেওয়া আছে, যে রেকর্ডেড ক্লাস তোমাদেরকে দেওয়া আছে অলরেডি, ওইখানে তোমরা দেখবা যে ভেক্টরের লাস্ট ক্লাসে ভেক্টর ক্যালকুলাস আছে, ভেক্টর ক্যালকুলাস আছে। এইটা একটু দেখে রাখতে পারো, এটা না দেখলেও হয়তো ক্লাস থেকে বুঝবা, সেটাও ট্রু। তারপরে বলতেছি ক্যালকুলাসের এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। তো ক্যালকুলাসের পার্টটা হয় কি, এখনো তোমাদের ম্যাথমেটিক্স হয়তো বা ক্যালকুলাস ধরে নাই, বা ক্যালকুলাস ধরতে ধরতে কিছুটা সময় যায়, 1-2 মাস যায় অনেক কলেজে। তো এই কারণে ক্যালকুলাসের সঙ্গে বেসিক পরিচিতি তোমাদের থাকে না অনেকের, যার ফলে ভেক্টর ক্যালকুলাসে যখন হালকা পাতলা একটু ক্যালকুলাস লাগে, যদিও আমরা পড়বো না অনেক ডিটেলসে, যেটা তোমাদের ম্যাথও থাকবে না ইনশাল্লাহ, তো যাই হোক লাগে, সেইটা প্রথম দিকে একটু কঠিন মনে হয়, বাট কিছুদিন পরেই তুমি দেখবা যখন ক্যালকুলাস ধরবে মনে হবে আরে দূর, এগুলো তো অনেক ইজি ছিল। সো আমি এটা পড়াবো তোমাদের সুন্দর করে গুছিয়ে, বাট তোমাদেরকে এটা বলে রাখি, তোমাদের কাজ হবে ওই আমাদের রেকর্ডেড ক্লাসে ভেক্টর ক্যালকুলাস দেওয়া আছে, ওটা একবার দেখে রাখো, তাহলে পরবর্তী দিন ক্লাসে বেশি হচ্ছে গিয়ে সুবিধা করতে পারবো ইনশাল্লাহ। আরেকটা ক্লাস নিয়ে আমরা আপেক্ষিক বেগ এবং ভেক্টর ক্যালকুলাসটাকে গুছায় পড়ে ফেলবো। ভেক্টর চ্যাপ্টারটা প্রথম চ্যাপ্টার, আজকের দিন মিলে আমাদের ক্লাস হলে মোট 7টা, আরেকটা ক্লাস হবে আগামীকালকে 8টা। সো বুঝতেছো, প্রথম চ্যাপ্টারটা আমরা অনেক টাইম নিয়ে সুন্দর করে গুছায় পড়ছি। অনেকেরই টেনশন থাকতে পারে পরের চ্যাপ্টারগুলোতে ভাই কি হবে,
এর পরের চ্যাপ্টার গুলো আমরা সুন্দর মতো টাইম নিয়ে পড়বো, বা তারপর দেখবো অনেক কম ক্লাসে জিনিসটা গুছাই যাবে। প্রথম দিকের ক্লাস আমি প্রথমে শুরু করছি, তখন আসলে ওই পেজটা ধরাও কঠিন ছিল। প্রথম দিন যদি আমি আইসেই পড়াই দিতাম ইচ্ছা মতো, অনেকে ভয় পাই তো পড়ালেখা বন্ধ করতাম। তো সেই কথাগুলো মাথায় রেখেই এভাবে করে শুরু। এরপরের থেকে তোমরা এখন ম্যাচিউর হয়ে উঠছো, ভেক্টরটা শেষ হওয়ার পরে পরের ক্লাসে যে আমরা সুপার ফাস্ট হয়ে যাবো এরকম না, এরপর থেকেই আমরা সুন্দর করে আরেকটু বাল্ক লোডে সুন্দর করে পড়বো, ঠিক আছে? সো টেনশনের কোনো জায়গা নেই যে পরের চ্যাপ্টার গুলো কি তাহলে ভাই 8-10টা না, যতগুলো ক্লাসে তার কমেও শেষ করা যায়। তো বাট শুরুতে আমি সবসময় চেষ্টা করি ওই যে আসলে না, পানি পাতে রাখলে প্রথমে টেম্পারেচারের সঙ্গে ম্যাচ করার একটা জায়গা আছে, এরপরে তো মনে হয় পানির তাপমাত্রা ঠিকই আছে। সো ব্যাপারটা এরকম, ফাইন। সো দ্যাটস ইট। তাহলে আজকে আর আমরা ক্লাস লম্বা করবো না, আজকে ক্লাস এতটুকুই। দেখা হচ্ছে আগামীকালকে। আগামীকালকের জন্য একটা প্রিপারেশন, জাস্ট আমাদের ওই রেকর্ডের থেকে ভেক্টর ক্যালকুলাসের পার্টটা তোমরা দেখে রেখো, তাহলে ক্লাস আমরা পড়ে ফেলতে পারবো। ভাই দোয়া করেন আমার মেসেজটা দেখেন। রোহানের সঙ্গে প্রতিদিন এরকম কথা হয়, মেসেজ দেখেন। আমি বোধহয় একবার রিপ্লাই করছি রোহান, নাকি? ফিজিক্স নিয়াজ ভাই ইজ লাইক রক, সো থ্যাংক ইউ স্পন্দন। ওকে দ্যাটস ইট, দেখা হচ্ছে আগামীকাল। সো ফার টেক কেয়ার, বাই।